হ্যালো বন্ধুরা, আমরা ইলেকট্রনিক্সের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে বিভিন্ন প্রকার সেমিকন্ডাক্টর এবং সেমিকন্ডাক্টরকে আমরা কিভাবে ব্যবহার করি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে তার একদম গোড়ার কথাগুলো, বেসিক কথাগুলো। তো আমরা এখানে সেমিকন্ডাক্টর ডিভাইস হিসাবে যে দুটো ডিভাইস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়োড আর ট্রানজিস্টর। তো এই চ্যাপ্টারটাতে অনেকের অনেক রকম কনফিউশন থাকে, আর এখান থেকে অনেক সময় মাঝে মধ্যে ছোটখাটো কিছু ম্যাথ চলে আসে। তো এখানে আরো অনেক বিষয় জড়িত ম্যাথ ছাড়াও, যেমন রেকটিফায়ার কি জিনিস, তারপর ট্রানজিস্টরকে আমরা কখন কিভাবে সুইচ হিসেবে ব্যবহার করি, এই ধরনের জিনিসগুলো। আর ডায়োডের মধ্যে আবার আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে এলইডি, তারপর হচ্ছে ফটো ডায়োড, যেগুলো তার মানে হচ্ছে ফটোভোল্টাইক সিস্টেম, এই জিনিসগুলো। তো আমরা এখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। তো সবসময় তোমরা যেটা করে থাকো ক্লাস শুরুর সময়, যে কে কোত্থেকে ক্লাস করছো সেটা আমাকে জানিয়ে দাও। আর অবশ্যই এই ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করে বাকিদেরও দেখার সুযোগ করে দাও। তো আমি দেখি যে ক্লাসে কে কে এসে জয়েন করেছো। তো আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকে ক্লাসে জয়েন করেছো। একদম শুরুতেই আমি দেখতে পাচ্ছি সিয়াম, তারপর হিমেল, সিনথিয়া, তারপর আমি দেখতে পাচ্ছি ফাহিম, রাইসুল, তারপর কনা, বোরহান, তাহসিন। তোমরা অলরেডি ক্লাসে জয়েন করেছো। তো ক্লাসে ভিউয়ার সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, বাকিরাও এসে জয়েন করা শুরু করেছে। সো সবার কাছে এটাই অনুরোধ থাকলো যে যে যখনই জয়েন করবে তোমরা কে কোত্থেকে ক্লাস করছো সেটা আমাকে কমেন্টে জানিয়ে দাও। আর ক্লাসটা শেয়ার করে বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দাও ওদেরকে। আর আজকের ক্লাসটাও সাপোর্টেড বাই গুড লাক স্টেশনারি। আর আরেকটা জিনিস, তোমরা একটু খাতা কলম নিয়ে বসলে ভালো হয়, কারণ মাঝে মধ্যেই আমি পড়ানোর ফাঁকে ফাঁকে বিভিন্ন প্রশ্ন করবো সেমিকন্ডাক্টর নিয়ে এবং সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো নিয়ে, ডায়োড, তারপর ট্রানজিস্টর, এই জিনিসগুলো নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করব। তো এর মধ্যে হ্যাঁ না টাইপের উত্তর থাকতে পারে, কোনটা অপশন ভিত্তিক উত্তর থাকতে পারে, তারপর গ্রাফ এঁকে আমরা কিছু প্রবলেম সলভ করব। সো এই ধরনের প্রবলেমগুলো নিয়ে আমরা যেহেতু আলোচনা করতে যাচ্ছি, খাতা কলম নিয়ে বসলে খুব ভালো হয়। তো আমি প্রশ্ন করলে সাথে সাথে তোমরা খাতা কলমে জিনিসটা করে বা গ্রাফটা এঁকে তখন তুমি ডিসিশন নিতে পারবে যে উত্তরটা কি হবে। তো এইটুকু বলে আমি ক্লাসটা এখন শুরু করছি। তো প্রথমে আমরা হচ্ছে সেমিকন্ডাক্টর নিয়ে জানবো। সেমিকন্ডাক্টর, তো সেমিকন্ডাক্টর জিনিসটা কি সেটা আগে আমি একটু ব্যাখ্যা করি। তো আমরা তো জানি যে মেটাল বা হচ্ছে ধাতু এরা খুব ভালো কন্ডাক্টর। তো কন্ডাক্টর বলে একটা জিনিস আমরা অলরেডি জানি যে মেটাল এরা খুব ভালো কন্ডাক্টর। আবার ইনসুলেটর, ইনসুলেটর এই জিনিসটাও আমরা জানি এটা হচ্ছে অপরিবাহী, ইনসুলেশনের জন্য ব্যবহার করা হয়। আর ফাইনালি হচ্ছে সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। তো এদের তুলনাটা আমি আগে শুরুতে করে ফেলি। সেটা হচ্ছে কন্ডাক্টরে প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। তো আমরা জানি যে মুক্ত ইলেকট্রন ছাড়া আমরা আসলে খুব সহজে তড়িৎ পরিবহন ক্ষমতা পাই না, তাই না? তো যার মধ্যে যত বেশি মুক্ত ইলেকট্রন থাকে তত বেশি হচ্ছে সে পরিবাহী হয়। তো আমরা হচ্ছে এই জিনিসগুলো নিয়েই এখন আলোচনা করতে যাচ্ছি, কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, এদের যে প্রাথমিক তুলনা এটা। তো আমি এইটুকু বলতে বলতে আরো অনেকে ক্লাসে এসে জয়েন করেছে আমি দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন জায়গা থেকে। আমি দেখতে পাচ্ছি চিটাগং থেকে, ফেনী থেকে, হবিগঞ্জ থেকে, তারপর লক্ষ্মীপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে তোমরা ক্লাসে জয়েন করছো। তো একটু খেয়াল করো, আমরা কন্ডাক্টরের কথা যদি চিন্তা করি, পাশাপাশি ইনসুলেটরের কথা এবং সেমিকন্ডাক্টরের কথা, তাহলে এর মধ্যে আমরা কয়েকটা ব্যাপার খেয়াল করতে পারবো। সেটা হচ্ছে যারা ইনসুলেটর, হ্যাঁ, যেমন ধরা যাক হচ্ছে প্লাস্টিক বা হচ্ছে এরকম কোন পদার্থ, কাঁচ বা প্লাস্টিক এরকম, তাদের যে পরমাণু, সেই পরমাণুর মধ্যে ভ্যালেন্স ব্যান্ড বা যোজনী স্তর, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। সেই যোজনী স্তরে ইলেকট্রনের এনার্জি এতটুকুর মধ্যে থাকে। ধরো এইটুকু হচ্ছে এনার্জি ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ডের যে এনার্জিটুকু সেটা হচ্ছে এতটুকুর মধ্যে থাকে। আর এরপরে যে কন্ডাকশন ব্যান্ড, তার মানে ইলেকট্রন যে শেলে উঠলে সে বিদ্যুৎ পরিবহন করতে পারবে বা ফ্রিলি চলাচল করতে পারবে, সেটা হচ্ছে সেই কন্ডাকশন ব্যান্ড। তো এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে বেশ বড় সড়ো একটা গ্যাপ থাকে, যার কারণে আপনি ইলেকট্রন উপরে উঠে এসে নিজের মতো চলাচল করতে পারে না। সেটা হচ্ছে ইনসুলেটরের কাহিনী। এরপরে আমরা যদি কন্ডাক্টরে আসি, সেখানে ভ্যালেন্স ব্যান্ড যদি এটা হয় বা যোজ্যতা স্তর যদি এটা হয়, কন্ডাকশন ব্যান্ডটা হচ্ছে তার সাথে কিছু অংশ ওভারল্যাপ করে থাকে, তার মানে কমন কিছু অংশ থাকে।
তার মানে এই যে এতটুকু হচ্ছে যদি ভ্যালেন্স ব্যান্ড হয়, এই এতটুকু হচ্ছে তার কন্ডাকশন ব্যান্ড। তাহলে এই কথাটার মানে আসলে কি? মানে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে থাকা অবস্থায় ইলেকট্রনের যে এনার্জি থাকে সেখান থেকে কিছু কিছু ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে কিন্তু চলে আসতে পারে। তার ফলে আমরা নরমাল রুম টেম্পারেচারেই কন্ডাক্টর যারা ধাতুগুলো তাদের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন দেখতে পাই, যার কারণে রুম টেম্পারেচারে এই ধাতুগুলো হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী আমরা বলে থাকি। যেমন হচ্ছে আয়রন, আয়রন হচ্ছে মোটামুটি ভালো একটা কন্ডাক্টর। আয়রনের চেয়ে ভালো কন্ডাক্টর হচ্ছে গোল্ড, সিলভার, এগুলো আর্জেন্টাম, তারপর হচ্ছে অরাম, এগুলো এগুলো হচ্ছে ভালো কন্ডাক্টর। তো এখন যদি আমরা কন্ডাক্টর থেকে পরে ইনসুলেটরে যাই, এখানে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে গ্যাপটা, ব্যান্ড গ্যাপ, নিষিদ্ধ ব্যান্ড যেটা, সেটা অনেক বড় বলে এখান থেকে সহজে ইলেকট্রন উপরের স্তরে উঠতে পারে না। ফলে এরা হচ্ছে অনেক বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করলেও এদের ভিতর দিয়ে কারেন্ট যায় না। তো যদি এটা একটা মেটালের টুকরা হয়, এর দুই পাশে যদি আমি ভোল্টেজ দেই প্লাস ভি আর এখানে যদি মাইনাস ভি দেই, তখন দেখা যায় এই প্লাস ভি থেকে মাইনাস ভি এর দিকে একটা কারেন্ট বা তড়িৎ প্রবাহ আমরা পাই। কিন্তু ইনসুলেটরের বেলায় ধরো এটা একটা কাঠের টুকরা, এটা হচ্ছে একটা কাঠ, তার জন্য আমরা যদি এদিকে পজিটিভ ভোল্টেজ এদিকে নেগেটিভ ভোল্টেজ দেই, তাও কিন্তু আমরা এখানে কোনো কারেন্টের মান পাই না, কারেন্ট হচ্ছে শূন্য। কিন্তু এই কাঠের বেলায় বা হচ্ছে ইনসুলেটরের বেলায়ও একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে যে কত ভোল্টেজ দেওয়া পর্যন্ত তার ভিতর দিয়ে কারেন্ট যাবে না। আমি যদি ভোল্টেজের পরিমাণ বাড়াতেই থাকি বাড়াতেই থাকি বাড়াতেই থাকি, তখন কি হবে? তখন আস্তে আস্তে আরো এর ভিতর দিয়ে আমরা হচ্ছে দেখতে পাবো যে এক সময় কারেন্ট প্রবাহিত হওয়া শুরু করবে। সেটা হচ্ছে অনেক বেশি ভোল্টেজ দেওয়ার পরে, সেটা হচ্ছে যখন আমরা এই জিনিসটার ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছে যাব তখন। তো ইনসুলেটর ব্রেকডাউন কিন্তু মাঝে মধ্যেই হয়। তো আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ মোমিনুল ইসলাম ক্লাসটাতে জয়েন করেছে, হ্যালো। তারপর আরো অনেকে দেখতে পাচ্ছি আমি, সিয়াম, মেহেরিন, তারপর শারমিন তাবাসসুম, তারপর নাইম ইসলাম, হিমেল, তোমরা সবাই হচ্ছে ক্লাসটা করছো। তো দেখো, ধরা যাক হচ্ছে কাঠের টুকরা, আমরা খুব পাতলা একটা কাঠের টুকরা নিলাম, এর দুই পাশে আমরা 3 ভোল্ট দিলাম, দেখা যাবে এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যায় না। কিন্তু এই পাতলা কাঠের টুকরার দুই প্রান্তে আমি যদি ভোল্টেজ ডিফারেন্সটা বৃদ্ধি করতে থাকি, আমি ধরো হচ্ছে 100 ভোল্ট দিলাম, তারপর 200 ভোল্ট দিলাম, তারপর হচ্ছে 1000 ভোল্ট দিলাম, এক সময় তার ভিতর দিয়েও কিন্তু কারেন্ট প্রবাহিত হবে। সেটা হচ্ছে অনেক বেশি ভোল্টেজ দেওয়ার বেলায়, তখন হচ্ছে ম্যাটেরিয়ালটা ব্রেকডাউন হয়। হ্যাঁ, তখন হচ্ছে ওই ভোল্টেজের কারণে ইলেকট্রনগুলো হচ্ছে কন্ডাকশনে চলে আসতে পারে। এখানে আরেকটা জিনিস হয় অ্যাভালেন্স ইফেক্ট, তো সেটার কথা আমরা আপাতত বললাম না। তো তারপর হচ্ছে সেমিকন্ডাক্টরে আসি। সেমিকন্ডাক্টরে যেটা হয় সেটা হচ্ছে এই যে ভ্যালেন্স ব্যান্ড আর যে কন্ডাকশন ব্যান্ড, তার মধ্যে গ্যাপটা তুলনামূলক কম। ব্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপটা তুলনামূলক ইনসুলেটরের চেয়ে কম। কিন্তু কম হলেও একেবারে জিরো কিন্তু না। যেহেতু জিরো না, তাই নিম্ন তাপমাত্রায় সেমিকন্ডাক্টরও কিন্তু বিদ্যুৎ প্রবাহ দিতে পারে না, তার হচ্ছে এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। সো একেবারে নিম্ন তাপমাত্রায় দেখা যাবে যে প্রায় কোনো ইলেকট্রনই হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে আসে না। সো তখন এটা আসলে কার মতো আচরণ করবে? এটা আসলে হচ্ছে ইনসুলেটরের মতোই আচরণ করবে। কিন্তু টেম্পারেচার বাড়াতে থাকলে, যেমন রুম টেম্পারেচারে যদি আমি নিয়ে আসি, তখন কিছু ইলেকট্রন থার্মাল এনার্জি নিয়ে এই কন্ডাকশন ব্যান্ডে উঠে আসতে পারে খুবই অল্প পরিমাণে। ফলে আমরা খুবই 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 অল্প বিদ্যুৎ এই সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে পরিবাহিত হতে দেখব যদি এর দুই প্রান্তে আমরা একটা ভোল্টেজ দেই। তখন হচ্ছে এর ভিতর দিয়ে কিছুটা বিদ্যুৎ প্রবাহিত হবে। আচ্ছা, হিমেল মনে করিয়ে দিয়েছো যে 1.5 ইলেকট্রন ভোল্ট হচ্ছে সেমিকন্ডাক্টরে গ্যাপ থাকে। 1.1 থেকে 1.5 এর মতো টিপিক্যাল এত ইলেকট্রন ভোল্ট হচ্ছে গ্যাপটা থাকে এই দুই এনার্জি ব্যান্ডের মধ্যে। ধন্যবাদ তোমাকে এই জিনিসটা মনে করিয়ে দেওয়ার জন্য। আর ইনসুলেটরে আরো বেশি থাকে, ধরো 15 ইলেকট্রন ভোল্ট বা আরো বেশি এই ধরনের থাকে। সো যেহেতু এই 15 ইলেকট্রন ভোল্ট বা এর চেয়ে বেশি গ্যাপ, এটাও অনেক বেশি ভোল্টেজ দিয়ে ওভারকাম করা পসিবল। সেই জন্য ইনসুলেটর যখন আমরা ব্যবহার করি তখন কোথায় ব্যবহার করলাম সেটার উপর ভিত্তি করে ইনসুলেটরটা আমরা মোটা করি বা চিকন করি। যেমন যদি আমরা হচ্ছে নরমাল একটা, ধরো খেলনা গাড়ি তুমি ভাঙলে, খেলনা গাড়ি ভাঙার পরে ভিতরে যে তার দেখতে পাবে ওই তারগুলো খুব চিকন চিকন, তার উপরে যে প্লাস্টিকের প্রলেপ দেওয়া থাকে সেটাও কিন্তু খুবই পাতলা। কিন্তু তুমি বাইরে রাস্তায় ইলেকট্রিক পোলে যে তারগুলো দেখতে পাও, এগুলোর কিন্তু বাইরের প্লাস্টিকের আবরণ অনেক মোটা হয়। কেন? কারণ এখানে অনেক বেশি ভোল্টেজ থাকে। সেখানেও যদি আমি খেলনা গাড়ির মতো পাতলা একটা প্লাস্টিকের প্রলেপ দিতাম,
তখন কিন্তু বিপদ। তুমি কিন্তু ধরে ফেললে বা অন্য কোনো কিছুর সাথে সংস্পর্শ লাগলে তার ভিতর দিয়েও কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হওয়া সম্ভব, এবং ইনসুলেটর আস্তে আস্তে নষ্টও হয়ে যেতে পারে, সেই জন্য মোটা করে প্রলেপ দেওয়া হয়। এই হচ্ছে ব্যাপার। আর যদি আমরা আবার সেমিকন্ডাক্টরে ফিরে আসি, সেমিকন্ডাক্টরের পরিবাহিতা রুম টেম্পারেচারে খুবই খারাপ। তার মানে এটাকে আমরা হচ্ছে পরিবাহী হিসেবে একেবারেই ব্যবহার করতে পারবো না। কিন্তু তাও সেমিকন্ডাক্টরের প্রতি আমাদের এত ইন্টারেস্ট কেন? তার কারণ হচ্ছে আমরা এই সেমিকন্ডাক্টরকে আমাদের নিজেদের মতো একটু পরিবর্তন করে নিয়ে সুবিধা মতো ব্যবহার করতে পারি। এই জন্য হচ্ছে আমরা সেমিকন্ডাক্টর ব্যবহার করব। তো এখন যে আলোচনায় আসতে হবে আমাদেরকে সেটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এর মানে হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কি কি? যেমন ধরো সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে সেমিকন্ডাক্টর, বা আমরা এটাকে হচ্ছে অপধাতু বলে থাকি। যাই হোক, তো সেমিকন্ডাক্টর যেটা, সেমিকন্ডাক্টরটা ধরো আমরা সিলিকন হিসেবে নিলাম, সিলিকনটাকে আমরা সেমিকন্ডাক্টর হিসেবে নিলাম। সিলিকন, এখানে হচ্ছে অনেক 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 এরকম সিলিকনের পরমাণু। তো এখন এই সিলিকন গুলোর যোজ্যতা হচ্ছে 4। তার মানে এদের বাইরের শেলে 4টা করে ইলেকট্রন থাকে। এই 4টা ইলেকট্রন দিয়ে সে তার চারপাশের আরো 4টা সিলিকনের সাথে সমযোজী বা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। তাহলে এই যে এই সিলিকনটা, তার চারপাশে যে 4টা ইলেকট্রন, সেটা আবার এই সিলিকনের চারপাশে 4টা ইলেকট্রন এই ওর সাথে সমযোজী বন্ধন তৈরি করবে, ওর সাথে সমযোজী বন্ধন তৈরি করবে। তাহলে এরকম সমযোজী বন্ধন আমরা সব দিকেই পাবো। তো আমরা এরকম বন্ড দিয়ে দেখাচ্ছি। তোমাকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা এরকম সমযোজী বন্ধন মানে তাতে আসলে দুইটা সিলিকন থেকে আসা দুইটা ইলেকট্রন ওরা শেয়ার করে, পরস্পরের সাথে শেয়ার করে। সো এটা হচ্ছে একটা ইন্ট্রিনসিক সিলিকন কেলাস। তো সত্যিকার অর্থে কেলাসটা দেখতে এরকম না, এটা একটা 2D রিপ্রেজেন্টেশন। এটা কিন্তু 2D রিপ্রেজেন্টেশন। আচ্ছা, ওকে, তাহলে এই 2D রিপ্রেজেন্টেশন থেকে বাস্তবে আসলে কিন্তু জিনিসটা 3D। তো এটা হচ্ছে দেখানোর জন্য বোর্ডে আঁকা, কারণ বোর্ডে আমি চাইলেও 3D দেখাতে পারবো না। বাস্তবে এই সিলিকন গুলো আশেপাশের 4টা সিলিকনের সাথে চতুস্তলকীয় একটা আকৃতি গঠন করে। তো চতুস্তলকীয় মানে হচ্ছে এই যে বন্ডগুলো, এই বন্ডগুলো সবার সাথে সবার অ্যাঙ্গেলগুলো সমান সমান, উপরে নিচে ডানে বামে সমান সমান করে। তো এই হচ্ছে অবস্থা, এটা ইন্ট্রিনসিক সিলিকন। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই ইন্ট্রিনসিক সিলিকনে এই যে সমযোজী বন্ধনগুলো, এই সমযোজী বন্ধনের প্রত্যেকটাতে দুইটা দুইটা করে ইলেকট্রন, একটা এই সিলিকন থেকে আসা, একটা ওই সিলিকন থেকে আসা। এখন এই জিনিসগুলো যেহেতু বন্ডের মধ্যে, এরা কিন্তু ফ্রি না, সো এরা বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। এমনিতে যদি সবগুলো ইলেকট্রন বন্ডে থাকে, তখন আমরা সেখান থেকে এর ভিতর দিয়ে কোনো বিদ্যুৎ পরিবাহিত হতে দেখি না। আচ্ছা, যদি আমরা এর ভিতর দিয়ে কোনো বিদ্যুৎ পরিবাহিত হতে না দেখি, তাহলে এটাকে আমরা পরিবাহী হিসেবে ব্যবহার করতে পারবো না। তো এখন যদি রুম টেম্পারেচারে আসি বা টেম্পারেচার আরো কিছুটা বাড়াই, তখন যে ঘটনাটা ঘটে, এইরকম মাঝে মধ্যে কোনো একটা বন্ড ভেঙে যে দুইটা ইলেকট্রন আমরা পাই, একটা ইলেকট্রন হচ্ছে তার জায়গা পরিবর্তন করতে পারে। ধরো এই ইলেকট্রনটা আমি ধরো এই সবুজ এটা দিয়ে দেখাচ্ছি, এই সবুজ টোকেন দুইটা দিয়ে দেখাচ্ছি যে এই বন্ডে দুইটা ইলেকট্রন ছিল। এই বন্ডের দুইটা ইলেকট্রন যে ছিল, বন্ডটা ভেঙে গিয়ে এই ইলেকট্রনটা এখান থেকে মুক্ত হয়ে আসলো, এটা এসে অন্য একটা জায়গায় বসে পড়লো। তাহলে এই জায়গায় একটা গ্যাপ ফেলে আসলো, এই যে এই জায়গায় একটা গ্যাপ ফেলে আসলো, এটাকে আমরা বলবো হোল। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই সিলিকনের কিন্তু একটা ইলেকট্রন চলে গেল, তাহলে এই সিলিকনটা এখন কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। এই সিলিকনটা পজিটিভ হয়ে যাবে। আর এই যে ইলেকট্রনটা এখান থেকে এখানে চলে গেল, যে এই সিলিকনটা এখন কি হয়ে যাবে? ওর কিন্তু একটা ইলেকট্রন বাড়তি, ওর কিন্তু আগেই অষ্টক পূর্ণ করা ছিল, হ্যাঁ, তার অক্টেট ফুলফিলড ছিল। এখন নতুন আরেকটা ইলেকট্রন আসলো, ফলে এই সিলিকনটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে এখন। তো এখন খেয়াল করো, এই যে ইলেকট্রনটা এখানে চলে গেল ইলেকট্রন, আর যেখান থেকে চলে গেল সেখানে রেখে গেল একটা হোল। সো একটা হোল ইলেকট্রন পেয়ার তৈরি হলো, একটা হোল ইলেকট্রন জোড়া বা পেয়ার তৈরি হলো। এই ইলেকট্রনটা এখন বিভিন্ন জায়গায় যেতে পারবে, ও যখন যেখানে যাবে সেই জায়গাটাকে নেগেটিভ করে দিবে। ধরো এখানে না থেকে সে এখান থেকে হচ্ছে এখানে চলে গেল, তাহলে এখানে চলে গেলে এটা এখন নেগেটিভ হয়ে যাবে। আবার এখানে না গিয়ে সে যদি এইখানে যায়, তখন এটা নেগেটিভ হয়ে যাবে। সো যখন যেই সিলিকনের কাছে যাবে সেটাকে সে নেগেটিভ করে দিবে। তো এটা হচ্ছে ইন্ট্রিনসিক সিলিকনের বৈশিষ্ট্য। কিন্তু এরকম ফ্রি ইলেকট্রন ইন্ট্রিনসিক সিলিকনে খুবই খুবই কম পরিমাণে পাওয়া যায়। এরকম থার্মাল ইমিশনের কারণে ইলেকট্রন নির্গত হয় খুব কম। তো এখন কি করা যায়, উপায়টা কি?
সেটা হচ্ছে আমরা এটাকে এখন এক্সট্রিনজিক সিলিকনে পরিণত করব। সেটা করব ডোপিং করার মাধ্যমে। তো ডোপিং করা মানে কি, আমরা অন্য একটা কিছুর খাদ মিশাবো এর মধ্যে। তো সেটা আন্দাজে যে কোনো কিছু না বসিয়ে আমরা খুব ক্যালকুলেটেড ওয়েতে আমাদের সুবিধা হয় এমন জিনিস বসাবো। যেমন আমি যদি এই সিলিকনটার বদলে এখানে একটা ফসফরাস বসাই, পি, ফসফরাসের যোজনী হচ্ছে কত, 5। তো আমরা এখানে যদি 5 যোজি ফসফরাস বসাই, তোমরা কমেন্টে আমাকে আরো জানাতে পারো যে পঞ্চযোজি বা পেন্টাভ্যালেন্ট আর কি কি পাওয়া যায় এই ফসফরাস ছাড়া। তো আমি কমেন্টে একটু খেয়াল রাখবো, তোমরা ফসফরাস ছাড়া 5 যোজি আর কি কি বলতে পারো, পেন্টাভ্যালেন্ট আর কি কি মৌল তোমরা বলতে পারো। ফসফরাসের বদলে পেন্টাভ্যালেন্ট যে কোনো কিছু এখানে বসালেও কাজ করবে। হ্যাঁ, তো এটা গেল হচ্ছে একটা ফসফরাস এখানে যদি আমরা বসাই। ফসফরাসের যেহেতু যোজনী 5, তাহলে 5টা ইলেকট্রন থাকবে এর বাইরের শেলে, তাহলে এখানে একটা ইলেকট্রন এক্সট্রা। এই ইলেকট্রনটা কিন্তু ফসফরাসের নিজের ইলেকট্রন। হ্যাঁ, এই যে এই ইলেকট্রনটা, এটা নেগেটিভ, আমি মাইনাস দিয়ে দিলাম এটার মধ্যে, মাইনাস। তো এই ইলেকট্রনটা হচ্ছে ফসফরাসের নিজের ইলেকট্রন। তার মানে এই ইলেকট্রনটা থাকাকালীন ফসফরাসটা কিন্তু নেগেটিভলি চার্জড না। খেয়াল করে দেখো, এটা কিন্তু নেগেটিভলি চার্জ না। আর অলরেডি আমি কমেন্টে অ্যানসার পেয়ে গিয়েছি, সিনথিয়া, ফেরদৌস, তারপর রিফাত, অর্পণ, তোমরা অলরেডি জানিয়েছো যে আর্সেনিক হচ্ছে আরেকটা পেন্টাভ্যালেন্ট মৌল। হ্যাঁ, তোমাদের অ্যানসার সঠিক, আর্সেনিক দিলেও এখানে কাজ করবে, কোনো সমস্যা নেই। সো এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা কিন্তু কোনো বন্ডের ভিতরে নেই, বন্ধনের মধ্যে নেই। তার মানে এই ইলেকট্রনটাকে সহজে মুক্ত করা যাবে, অল্প এনার্জি দিলেই এটা মুক্ত হয়ে অন্য আরেক জায়গায় চলে যেতে পারবে। কিন্তু এই যে ফসফরাস থেকে যে চলে গেল, ফসফরাসের একটা ইলেকট্রন তো কমে গেল, কমে গেলে এই ফসফরাসটা এখন পজিটিভ হয়ে যাবে। সো এইটা হচ্ছে এখন আমার হোল। তো এই ফসফরাসটাকে আমরা বলবো ডোনার অ্যাটম বা দাতা পরমাণু। ডোনার অ্যাটম বা দাতা পরমাণু। দাতা পরমাণু হিসেবে আমরা কি ইউজ করতে পারবো, আমরা আর্সেনিকও চাইলে ইউজ করতে পারবো। আর মেহেরিনা আরো লিখেছো যে আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এগুলো। আচ্ছা, আর নয়ন বলেছো যে এই চ্যাপ্টারের থিওরি কঠিন, তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করছি এখানে। আর ইসমাইল হচ্ছে আমাদেরকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ইসমাইল। তো বাকিদের অ্যানসারটাও ঠিক আছে, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এগুলো। তো এখন একটু খেয়াল করো, এই যে এটা হচ্ছে আমাদের হোল, আর এই যে ইলেকট্রনটা চলে গেল, যার কারণে সিলিকনটা এখন হয়ে যাবে নেগেটিভ। এখন একটু খেয়াল করে দেখো, এই যে হোল থাকা অবস্থায় এই ফসফরাস কিন্তু 4টা বন্ধন দিয়ে অলরেডি আটকানো। তার মানে ওর কিন্তু অষ্টক পূর্ণ করা, অলরেডি অষ্টক পূর্ণ করা, ও এখান থেকে নড়াচড়া করতে চাইবে না। সো এই জন্য এই পজিটিভ চার্জটা এখান থেকে অন্য কোনো জায়গায় যাওয়া যত কঠিন, তার তুলনায় এই ইলেকট্রনটা বিভিন্ন জায়গায় নড়াচড়া করে বেড়ানো কিন্তু অনেক ইজি। সে যখন যেখানে যাবে সেই সিলিকনটাকে নেগেটিভ করে দিবে। সো এখানে ইলেকট্রন খুব ইজিলি মুভ করে বেড়াতে পারে। কাজেই এই নেগেটিভ চার্জটাকে এখন আমরা বলবো গরিষ্ঠ আধান বাহক বা মেজর চার্জ ক্যারিয়ার। যেহেতু মেজর চার্জ ক্যারিয়ারটা নেগেটিভ, এই জন্য এটাকে এখন আমরা বলবো এন টাইপ বা নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। কিন্তু তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে অ্যাজ এ হোল বা পুরোপুরি যদি আমি চিন্তা করি, সর্বমোট এই পুরো ক্লাসটা, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? এটার উত্তর এক্ষুনি ঝটপট হচ্ছে কমেন্টে জানিয়ে দাও, জাস্ট এক কথায়, যে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি নিউট্রাল, কোনটা? তো এটাকে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর বললাম। তার মানে এন টাইপ সেমিকন্ডাক্টর বানানোর জন্য এরকম সিলিকনকে বা জার্মেনিয়ামকে আমরা ডোপিং করব 5 যোজি কোনো একটা মৌল দিয়ে, পেন্টাভ্যালেন্ট। তো এটা হচ্ছে ডোপিং করার জন্য উপায়। তো ডোপিং বাস্তবে যেভাবে করে সেটা হচ্ছে খুবই নিয়ন্ত্রিত উপায়ে করতে হয়, একদম ক্লিন থাকতে হয় সবকিছু, অন্য কোনো ইমপিউরিটি থাকা যাবে না। মানে এই ফসফরাস ছাড়া অন্য কোনো ইমপিউরিটি থাকা যাবে না, বালি থাকা যাবে না, ধুলো থাকা যাবে না, একদম পরিষ্কার হতে হবে বাতাস, তখন হচ্ছে এই ফসফরাসটা এখানে বম্বার্ড করা যায় বা লেজার দিয়ে ডিফিউজ করা যায়। তো যাই হোক, এটা গেল হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি করতে হয়। তো এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার পরে আমরা এখন দেখব হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি করে। আর আমি অ্যানসার পেয়ে গিয়েছি তোমাদের কাছ থেকে। রায়ান বলেছো যে ট্রানজিস্টর নিয়ে প্রবলেম হয়, ট্রানজিস্টরে আমি এরপরে যাব। আর সবাই উত্তর দিয়েছো যে নিউট্রাল হবে, খুবই ভালো উত্তর যে নিউট্রাল হবে। কারণ হচ্ছে অ্যাজ এ হোল এটার মধ্যে যতগুলো ইলেকট্রন ততগুলো হোল ছিল, সো সব মিলে কিন্তু জিরো চার্জ। তো এখন আমরা এখানে অ্যালুমিনিয়াম বা ট্রাইভ্যালেন্ট কিছু একটা দিয়ে যদি ডোপিং করি, তো অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। তোমরা কমেন্টে আরেকটা এরকম 3 যোজি মৌল আমাকে বলে দাও যে আরেকটা 3 যোজি মৌল হিসেবে আমরা কি ইউজ করতে পারি। তো এখানে আমি অ্যালুমিনিয়াম ইউজ করলাম,
অলরেডি সিলিকন এখানে একটা ইলেকট্রন নিয়ে বসে, কিন্তু অ্যালুমিনিয়ামের কোনো ইলেকট্রন নাই, কাজেই অলরেডি সে কিন্তু একটা হোল তৈরি করে বসে আছে এই জায়গায়। তো এই যে অ্যালুমিনিয়ামটা, এটাকে এখন আমরা বলবো অ্যাকসেপ্টর অ্যাটম বা গ্রহীতা পরমাণু, কারণ সে ইলেকট্রন গ্রহণ করতে রেডি। সো এই যে একটা হোল তৈরি করে সে বসে রইলো, এখন চিন্তা করো কি হবে। ধরো এই দুইটা সিলিকনের মাঝখানে আমি চিন্তা করি, এখানে হচ্ছে একটা বন্ধন ছিল, এই বন্ধনটা তাপের কারণে ভেঙে গেল, তাপ শক্তি শোষণ করে সেই বন্ধনটা ভেঙে ফেললো। ভেঙে ফেলে এই ইলেকট্রনটা এইখানে চলে আসলো। যদি এই ইলেকট্রনটা এখানে চলে আসে, এই সিলিকনেরটা একটা ইলেকট্রন কমে গেল, সিলিকনটা কি হয়ে যাবে? পজিটিভ। কাজেই হোলটা এখন এইখানে চলে আসলো। হোলটা আগে ছিল এখানে, কিন্তু এখন এখানে চলে আসলো। এইবার দেখো, এই যে অ্যালুমিনিয়াম, সে তো ইলেকট্রন পেয়ে গেল। ইলেকট্রন পেয়ে গেলে সে কি করতে পারবে? এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটা শেয়ার করে সে সিলিকনের সাথে একটা বন্ধন তৈরি করে ফেললো। কিন্তু যখনই বন্ধন তৈরি করে ফেললো, তখন কিন্তু কি হয়ে গেল? ওর একটা বাড়তি ইলেকট্রন যেহেতু পেলো, ও নেগেটিভ হয়ে যাবে। আর অলরেডি আমি উত্তর পেয়ে গিয়েছি, তোমরা অনেকে উত্তর দিয়েছো এখানে, যে গ্যালিয়াম, বোরন এগুলো হচ্ছে ত্রিযোজী, ইন্ডিয়াম এগুলো হচ্ছে ত্রিযোজী। সো এই ত্রিযোজী মৌলগুলো দিয়ে আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে ডোপিং করতে পারি। তাহলে এখন খেয়াল করো, এই যে সিলিকনটা যে ও যে পজিটিভ হয়ে গেল, তখন ও হচ্ছে হোল এখন। আর এই যে অ্যালুমিনিয়ামটা ও নেগেটিভ হয়ে বসে এখানে। কিন্তু এই নেগেটিভ থাকা অবস্থায়ও অ্যালুমিনিয়ামের কিন্তু অষ্টক পূর্ণ, সে চারটা বন্ধন দিয়ে চার দিক থেকে আটকানো। তাহলে এই যে অষ্টক পূর্ণ হয়ে বসে রইলো, তাহলে এখন কি হবে? ও এখান থেকে নড়াচড়া করবে না, বা নড়াচড়া করতে তার জন্য খুবই অসুবিধা। ইলেকট্রনটা হচ্ছে বন্ডে বসে পড়লো, তার মানে ভ্যালেন্স ব্যান্ডে চলে গেল। আর এই যে সিলিকন, এটা হচ্ছে এখন পজিটিভ। তো এখন এখান থেকেও তো ইলেকট্রন ভেঙে চলে আসতে পারে। এই বন্ডটা ভাঙলো, এই ইলেকট্রনটা ধরো এখানে চলে গেল, তাহলে এই ইলেকট্রনটা এখানে চলে গেলে এখানে আবার বন্ধনটা পূর্ণ হয়ে যাবে। কিন্তু এখান থেকে ইলেকট্রন কমে গেল, তখন এই সিলিকনটা পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে হোলটা ওই জায়গায় ছিল, হোলটা এখন এখানে চলে আসলো। সো আমরা এক এক জায়গায় এখন হোলটাকে এক এক সময় দেখতে পাবো। সো এবার হোল যেহেতু চলে ফিরে বেড়াচ্ছে, এই হোলটা হচ্ছে মেজর চার্জ ক্যারিয়ার। মেজর চার্জ ক্যারিয়ার যেহেতু পজিটিভ, এই জন্য এটাকে আমরা এখন বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর। তো আমরা শুরুতে দেখলাম যে কিভাবে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করে, আর এখন দেখলাম কিভাবে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করে। তাহলে এই পি টাইপ আর এন টাইপ এরা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এবং এটাও সত্যি যে পি টাইপটাও আসলে তড়িৎ নিরপেক্ষ, এতে কোনো এক্সেস চার্জ নেই। তো আরেকটা জিনিস একটু বলে দেই, ইলেকট্রনের চলাচল করতে যত সুবিধা, হোলের কিন্তু চলাচল করতে তত সুবিধা না। কারণ ইলেকট্রন তো চলাচল করে কন্ডাকশন ব্যান্ড দিয়ে, আর হোলগুলো থাকেই হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে। কাজেই তুমি যদি দুই টুকরা সিলিকনকে ডোপিং করো, একটাকে এন টাইপ আর একটাকে পি টাইপ হিসেবে, ধরো দুইটাকে সমান পরিমাণে ডোপিং করলে, একটাতে ফসফরাস অ্যাটম যতগুলো দিচ্ছ আর একটাতে অ্যালুমিনিয়াম অ্যাটমও ততগুলো দিচ্ছ, তাতে ফসফরাস দেওয়ার ফলে এন টাইপ সেমিকন্ডাক্টর যেটা, তার পরিবাহিতা যত বৃদ্ধি পাবে, অ্যালুমিনিয়াম দেওয়ার ফলে পি টাইপ সেমিকন্ডাক্টর কিন্তু পরিবাহিতা এত বৃদ্ধি পাবে না। তো নরমালি হচ্ছে সমান সমান করে ডোপিং করলেও পি টাইপের পরিবাহিতা হচ্ছে এন টাইপের প্রায় অর্ধেক বা তারও কম হয়, এরকম কাছাকাছি হয় আর কি। সো পি টাইপের চেয়ে এন টাইপটা বেশি পরিবাহী হয়। এইবার এই যে আমরা এন টাইপ আর পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি যে করলাম, এটা দিয়ে আমরা এখন কি করব? এটা দিয়ে আমরা এখন পিএন জাংশন ডায়োড তৈরি করতে পারি। তাহলে আমরা বড় করে এই চারকোনা ডায়োডটা আঁকি। এই হচ্ছে আমাদের পিএন জাংশন ডায়োড। কেন পিএন জাংশন ডায়োড? কারণ এখানে একটা জাংশন বা সংযোগ স্থল থাকবে, এক পাশে পি এক পাশে এন। তো ধরো এটা হচ্ছে আমাদের সেই সংযোগ স্থল। তো এটা মনে করার দরকার নাই যে একটা পি টাইপ আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আমি জোড়া দিয়ে এটা তৈরি করব, এভাবে আসলে কাজ করবে না। আমরা একটা সিলিকন ওয়েফার বা সাবস্ট্রেট নিয়ে এক পাশ পি এক পাশ এন হিসাবে ডোপিং করে ফেলবো, তখন এরকম হয়ে যাবে। তো এই হচ্ছে কাহিনী। তো এইবার আমরা পি টাইপে আসলে কি পাবো? অনেকগুলো হোল পাবো। তো ধরো আমি গোল্লা গোল্লা দিয়ে হোল বুঝাচ্ছি, এই গোলগুলো হচ্ছে হোল। আর ইলেকট্রন গুলোকে আমি এরকম মাইনাস সাইন দিয়ে বোঝাচ্ছি যে এগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন বা এক্সট্রা ইলেকট্রন। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আর এবার ডোপিং আসলে কি, এটা নয়ন জিজ্ঞেস করেছিল। এই যে আমরা ইমপিউরিটি অ্যাড করলাম, এটাই হচ্ছে ডোপিং। তো এবার আমরা হচ্ছে পরবর্তী অংশটায় যাই। যখন এই ইলেকট্রন দেখবে যে এখানে একটা হোল, হোল মানে কি ইলেকট্রনের ঘাটতি, সেটা পূরণ করতে চাইবে, তাহলে খেয়াল করো কি হচ্ছে। এখান থেকে একটা ইলেকট্রন যদি এদিকে চলে আসে, যার কাছ থেকে ইলেকট্রনটা চলে আসে, ডোনার অ্যাটম, ফসফরাসের কথা মনে করে দেখো, সে তখন পজিটিভ হয়ে যায়।
আর অ্যালুমিনিয়াম গ্রহিতা, যার কাছে ইলেকট্রনটা আসে সে কিন্তু নেগেটিভ হয়ে যায়। এন টাইপে ইলেকট্রনটা হচ্ছে মেজর চার্জ ক্যারিয়ার, আর এই যে এখানে তাহলে পজিটিভ তৈরি হচ্ছে, এটা হবে মাইনর। আর পি টাইপে হোল ছিল মেজর ক্যারিয়ার, তাহলে একটা ইলেকট্রন এসে যে তাকে একটা নেগেটিভ বানিয়ে দিল যেটা নড়াচড়া করবে না, এটা তাহলে মাইনর চার্জ ক্যারিয়ার বা গৌণ আধান বাহক। তাহলে এরকম করে বেশ কিছু ইলেকট্রন এদিক থেকে চলে আসলে এখানে কিছু মাইনর ক্যারিয়ার তৈরি হবে, আর এখানে কিছু মাইনর পজিটিভ ক্যারিয়ার তৈরি হবে। তাহলে এন টাইপে পজিটিভ গুলো হচ্ছে মাইনর, আর পি টাইপে নেগেটিভ গুলো হচ্ছে মাইনর। তাহলে একটু খেয়াল করে দেখো, এই জায়গায় যখন আমি কোনো ভোল্টেজ দিচ্ছি না, হ্যাঁ, এটা ধরো হচ্ছে কোনো ভোল্টেজ দিচ্ছি না, ভোল্টেজ না দেওয়া অবস্থায় এরকম একটা অংশ তৈরি হয়ে থাকবে, এটা হচ্ছে ব্যারিয়ার ভোল্টেজ। এই জায়গায় এখানে যে ভোল্টেজটা তৈরি হবে এটাকে বলে ব্যারিয়ার ভোল্টেজ। আর এই যে এই রিজিয়নটা বা অঞ্চলটা এটাকে বলে ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত স্তর। তো এই নিঃশেষিত স্তর বা ডিপ্লেশন লেয়ার আরো বড় কেন হয় না? কারণ এখান থেকে আরেকটা ইলেকট্রন যদি এদিকে আসতে চায় বা আরো বেশি ইলেকট্রন এদিকে আসতে চায়, এখানে অলরেডি পি টাইপের মধ্যে নেগেটিভ চার্জের একটা দেয়াল তৈরি হয়ে বসে আছে। এই জায়গায় মাইনর চার্জের একটা নেগেটিভ দেয়াল তৈরি হয়ে বসে আছে, এটা নতুন করে আরো আরো বেশি ইলেকট্রনকে আসাকে বাধা দিবে। সো মেজর ক্যারিয়ার গুলোকে ওদিকে রেখে দিবে। আর একইভাবে হোলকেও এদিকে আসতে দিবে না। এই পজিটিভ গুলো, পজিটিভ হচ্ছে হোলকে বিকর্ষণ করে, কারণ হোলের আচরণ পজিটিভ চার্জের মতো। তো এই হচ্ছে ব্যাপার। তো হিমেল বলেছে যে এটাই হচ্ছে বিভব প্রাচীর। হ্যাঁ, এটাই বিভব প্রাচীর। তো এই যে এখানে বিভব পার্থক্যটা থাকে, এটাই হচ্ছে ব্যারিয়ার ভোল্টেজ। তো সিলিকন ডায়োডের বেলায় এই ব্যারিয়ার ভোল্টেজটা 0.7 ভোল্টের কাছাকাছি হয়। তো আমরা যদি সিলিকন ইউজ না করে জার্মেনিয়াম ইউজ করতাম, তখন সেটা 0.3 ভোল্টের কাছাকাছি হয়। সো সব ধরনেরই অ্যাপ্লিকেশন আছে যে আমরা কোথায় কখন এটা ব্যবহার করতে পারি। সো এই যে ব্যারিয়ার ভোল্টেজটা টিপিক্যালি এরকম হয়, সিলিকন ইউজ করলে 0.7, জার্মেনিয়াম ইউজ করলে 0.3। এবার আমরা যদি বায়াসিং করি, তার মানে হচ্ছে একটা ভোল্টেজ দেই। খেয়াল করো, পি তে যদি আমি পজিটিভ ভোল্টেজ দেই আর এন তে যদি নেগেটিভ ভোল্টেজ দেই, তখন কি হয়? বা ধরো আমি উল্টো দিলাম, প্রথমে আমি উল্টোই না হয় দিলাম। আমরা পি তে ইচ্ছা করে ব্যাটারি নেগেটিভ দিলাম আর এন তে দিলাম পজিটিভ, এই যে প্লাস এটা মাইনাস, তখন কি হয় একটু দেখি। ব্যাটারির নেগেটিভ প্রান্তের বৈশিষ্ট্য হচ্ছে সে ইলেকট্রন সাপ্লাই দেয়। সে যদি ইলেকট্রন এখানে সাপ্লাই দেয়, এই যে এই হোলগুলো তাদেরকেও সে ইলেকট্রন সাপ্লাই দিয়ে নেগেটিভ করে ফেলবে। আর ব্যাটারির পজিটিভ প্রান্তের বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন অ্যাবজর্ব করে। তাহলে এই ইলেকট্রনগুলোকে যদি সে টেনে নিয়ে নেয়, এখানেও মাইনর পজিটিভ চার্জ হয়ে বসে থাকবে। তাহলে দেখো, এই ব্যারিয়ার ভোল্টেজটা আরো বেড়ে গেল, ডিপ্লেশন লেয়ার আরো চওড়া হচ্ছে। তার মানে বিদ্যুৎ পরিবাহী, এই বিদ্যুৎ পরিবহন করা সম্ভব না। ডিপ্রেশন লেয়ারটা তো এই কাজটাই করতো, যে মেজর চার্জ ক্যারিয়ার গুলোকে দুই পাশে রেখে দিত, পরিবাহিত হতে দেয় না। তার মানে এখন যদি ডিপ্রেশন লেয়ার বড় হয়ে যায়, এই যে ডিপ্রেশন লেয়ার আগের চেয়ে বড় হয়ে গেল, সো এখন হচ্ছে বিদ্যুৎ পরিবাহিত হবে না। তো এটাকে আমরা বলি রিভার্স বায়াস। রিভার্স রিভার্স বায়াস। আর যদি এখন উল্টো করে দেই, তখন হচ্ছে ফরওয়ার্ড করতে পারবো। তো আমরা এখন যদি ফরওয়ার্ড দেই, তাহলে দেখি কি হয়। ফরওয়ার্ড বায়াস দেওয়ার জন্য এই ব্যাটারির কানেকশনটাকে আমরা উল্টে দিব, উল্টে দিয়ে এটা মাইনাস এটা প্লাস করে দিব। তখন যেটা হবে, প্লাস এসে সব ইলেকট্রন নিয়ে নিবে, তাহলে এরা আবার আগের মতো হোল হয়ে যাবে, এরা আগের মতো হোল হয়ে গেল। আর মাইনাস হচ্ছে ইলেকট্রন সাপ্লাই দিবে, সাপ্লাই দিলে এই যে মাইনর পজিটিভ চার্জ গুলো ছিল সেগুলো সব ভ্যানিশ হয়ে আবার আগের মতো ইলেকট্রন দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, এখন কিন্তু আর ব্যারিয়ারটা নেই। এই কাজটা করার জন্য এখানে যেটা করতে হবে, এই যে ব্যারিয়ার ভোল্টেজ ছিল তার চেয়ে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। সমান দিলে নাই হয়ে যাবে, বেশি দিলে এখন বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু করবে। সো এখন যেহেতু ব্যারিয়ার নেই, তখন ইজিলি ইলেকট্রন এই পাশ থেকে এই পাশে আসতে পারবে। আর ইলেকট্রন এই পাশ থেকে এই পাশে এসে আবার এদিক দিয়ে পূরণ হয়ে যাবে। তার মানে এইভাবে ইলেকট্রনের একটা ফ্লো চলতে থাকবে। আর ইলেকট্রন ফ্লো যদি এরকম হয়, তাহলে আমরা তড়িৎ প্রবাহ বলতে পারি এদিকে। তার মানে তড়িৎ প্রবাহ বা আই, সেটা হয় পি থেকে এন এর দিকে। তাহলে আমরা এতক্ষণ ধরে যা বুঝলাম, যে রিভার্স বায়াসে এই ব্যারিয়ার বা পটেনশিয়াল ব্যারিয়ার যেটা ডিপ্লেশন লেয়ার, সেটা চওড়া হয়। আর ফরওয়ার্ড বায়াস দিলে সেটা নাই হয়ে যায়, তারপর তার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। এখন এবার আমরা হচ্ছে ভিতরের অংশটা দেখলাম, এবার হচ্ছে সার্কিটের কনফিগারেশন কিছু দেখব। আমরা এই ডায়োডের সিম্বল খাতায় আঁকি হচ্ছে এইভাবে। আচ্ছা, নাইম লিখেছিলে যে অধ্যায় কঠিন, হ্যাঁ এই জন্যই আমরা আলোচনা করছি। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে ডায়োডের সিম্বলটা দেখি।
আমরা একটা পিএন জাংশন ডায়োড খাতায় এইভাবে আঁকি, এরকম করে। তো এই যে তীর চিহ্নের মতো মনে হচ্ছে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিকটা আসলে। সো এই পিছনের ত্রিভুজের অংশটা পি, আর এটা হচ্ছে এন। সো আমরা যদি এদিকে ফরওয়ার্ড বায়াস দেই, তার মানে হচ্ছে এদিকে হাইয়ার ভোল্টেজ, এদিকে লোয়ার ভোল্টেজ, তখন তার ভিতর দিয়ে কারেন্ট যাবে। তো আমি এখন তিনটা কন্ডিশন দিচ্ছি, এ বি সি। এই তিনটা কন্ডিশনে এখানে কত আর এখানে কত ভোল্টেজ দিব আমি বলবো, তোমরা বলবে কোন কোন কন্ডিশনে কারেন্ট যাবে আর কোন কোন কন্ডিশনে কারেন্ট যাবে না। আমি এইখানে দিলাম 1 ভোল্ট, এইখানে দিলাম 1 ভোল্ট, কারেন্ট যাবে কিনা বলবে। তারপর আমি এখানে দিলাম হচ্ছে 5 ভোল্ট, এখানে দিলাম হচ্ছে 2 ভোল্ট, কারেন্ট যাবে কিনা তোমাকে বলতে হবে। তারপর এখানে আমি দিলাম হচ্ছে ধরো -3 ভোল্ট, আর এখানে দিলাম -7 ভোল্ট, কারেন্ট যাবে কিনা তোমাকে বলতে হবে। সো যেই যেই কন্ডিশনে তোমার মনে হচ্ছে যে কারেন্ট যাবে, তুমি সেটা অ্যানসারে আমাকে জানিয়ে দাও যে এ তে কারেন্ট যাবে, বি তে যাবে না, সি তে যাবে, এরকম। বা যদি তোমার মনে হয় এ তে যাবে না, তাহলে লিখো যে এ তে কারেন্ট যাবে না, বি তে যাবে, সি তে যাবে না, এরকম। সো এই অংশটুকু যদি তুমি বুঝে থাকো যে ফরওয়ার্ড বায়াসে কি হয় আর রিভার্স বায়াসে কি হয়, তাহলে তোমার সাথে সাথে বলে ফেলতে পারা উচিত যে কোনটার ভিতর দিয়ে কারেন্ট যাবে। ওকে, অলরেডি নাফিস অ্যানসার দিয়েছিল যে বি আর সি তে কারেন্ট যাবে। কথা সত্যি, কারণ এইটার চেয়ে তো এই ভোল্টেজটা বড়, তাহলে এদিকে হাই ভোল্টেজ, এদিকে লো ভোল্টেজ, কারেন্ট যাবে। এখানে -3, এখানে -7, মাইনাস দেখে অনেকে ভাববে যে আচ্ছা পি তে নেগেটিভ দিলাম, তাহলে তো হয়তো কারেন্ট যাবে না, কিন্তু পি এর চেয়ে এন এ তো কম। সো এটার চেয়ে যেহেতু এখানে ভোল্টেজ কম, তার মানে এটার ভিতর দিয়েও এখন কারেন্ট প্রবাহিত হবে। সো এর ভিতর দিয়ে কারেন্ট যাবে আসলে। তাহলে কারেক্ট অ্যানসার হচ্ছে বি এর ভিতর দিয়ে যাবে, সি এর ভিতর দিয়ে যাবে। তো এই দুইটা কন্ডিশনে কারেন্ট প্রবাহিত হবে। তো শুধু বি না, সি তেও যাবে। তো এটা হচ্ছে বোঝার মতো একটা বিষয় ছিল। আর এইবার আমরা যদি ডায়োডের কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স দেখি, তাহলে কি হয় দেখি। আমরা এদিকে ভোল্টেজ আর এদিকে কারেন্ট যদি প্লট করি, তখন কি হয়। আইডিয়াল ডায়োডের জন্য এই জিরোর পর থেকেই বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু করবে। এদিকে হচ্ছে আমার কারেন্ট, এদিকে হচ্ছে আমার ভোল্টেজ, তাহলে এদিকে মাইনাস ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর এটা হচ্ছে রিভার্স বায়াস। তো উপরের দিকে ফরওয়ার্ড বায়াস কারেন্ট আর এদিকে হচ্ছে রিভার্স বায়াস কারেন্ট। তো বাস্তবে যেটা হয় যে প্রথমে ফরওয়ার্ড বায়াস দিলে তেমন কোনো কারেন্ট যাচ্ছে না, ধরো 0 থেকে একটু বেশি দিলাম, 0.1 0.2 এরকম দিলাম, সো কারেন্ট যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না। ওই যে সিলিকন আর জার্মেনিয়ামের যে পয়েন্ট আমি বললাম যে 0.7 ভোল্ট আর 0.3 ভোল্ট, এগুলোকে বলা হচ্ছে ওদের নি ভোল্টেজ, নি হাঁটু। সো নি ভোল্টেজ যখন পার করে ফেলে, তখন হচ্ছে এই রকম এক্সপোনেনশিয়ালি কারেন্ট বাড়তে থাকে। তার মানে হচ্ছে আমি ভোল্টেজ যত বাড়াবো, তার চেয়ে লাফিয়ে লাফিয়ে অনেক দ্রুত হচ্ছে কারেন্টটা বাড়তে থাকে, এক্সপোনেনশিয়ালি কারেন্টটা বাড়তে থাকে। সো এই যে যেখান থেকে কারেন্ট প্রবাহিত হওয়া শুরু হয়, তার আগ পর্যন্ত ইনসিগনিফিক্যান্ট কারেন্ট, হয়তো খুবই অল্প লিকেজ কারেন্ট, সেটা ধরাছোঁয়ার মধ্যে না। সো যখন থেকে এই কারেন্টটা প্রবাহিত হওয়া শুরু হয়, সেটা হচ্ছে ওদের নি ভোল্টেজ। সো এই নি ভোল্টেজটা হচ্ছে সিলিকনের জন্য 0.7 আর জার্মেনিয়ামের জন্য 0.3। আর রিভার্স বায়াসে যখন আমরা দিব, তখন এদিকেও ন্যানো অ্যাম্পিয়ার বা বড় জোর কিছু মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলের কারেন্ট প্রবাহিত হতে পারে। সো এত কম সেটা ধরাছোঁয়ার মধ্যে না। এরপরে আমি যদি রিভার্স ভোল্টেজ আরো বাড়াতে থাকি, দেখা যাচ্ছে কারেন্ট যায় না যায় না যায় না, কিন্তু অনেক বেশি রিভার্স ভোল্টেজ দিয়ে ফেললে এই জাংশনটা নষ্ট হয়ে অ্যাভালেন্স ইফেক্টের কারণে এর ভিতর দিয়ে প্রচুর পরিমাণ কারেন্ট চলে যায়। এই কারেন্টটা যদি আমি লিমিট না করি কোনো কিছু দিয়ে, তাহলে ওই ডায়োডটা পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, একদম গরম হয়ে পুড়ে যাবে। সো এই যে এখানে ব্রেকডাউন হচ্ছে, এটা হচ্ছে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ, যে উল্টা দিকে যত ভোল্টেজ অ্যাপ্লাই করলে এই ডায়োডের ভিতর দিয়ে কারেন্টটা যাওয়া শুরু করে, সেটা হচ্ছে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ। আচ্ছা, তো এটা গেল হচ্ছে উল্টা দিকে রিভার্স ব্রেকডাউন। এইবার আমরা হচ্ছে এই ডায়োড নিয়ে কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করি। ডায়োডগুলোকে আমরা কিসে ব্যবহার করতে পারি দেখো। ফরওয়ার্ড বায়াসে যখন আমরা ইউজ করি, তখন আমরা এই ডায়োডের নি ভোল্টেজটাকে ব্যবহার করে ঠিক নির্দিষ্ট মানের একটা ভোল্টেজ তৈরি করতে ব্যবহার করতে পারি। যেমন খেয়াল করো, আমরা এখানে 10 ভোল্টের একটা সাপ্লাই দিলাম, এটা হচ্ছে 10 ভোল্টের একটা সাপ্লাই, আমাদের দরকার 7.9 ভোল্ট। তো আমরা কি করব, খুব ভালো করে খেয়াল করো, একটা ডায়োড দিলাম,
দুইটা ডায়োড দিলাম, তিনটা ডায়োড দিলাম, এবং এই ডায়োডগুলার যখন নিউ ভোল্টেজ 0.7 ভোল্ট, তখন এর ভিতর দিয়ে 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হওয়া লাগে। তার যখন 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তখন আমরা ধরে নিলাম ওর ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.7। তাহলে তোমাকে এখন বলতে হবে যে এখানে আমরা গ্রাউন্ডের সাথে যদি একটা রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করি, এই রেজিস্টরটার মান কত হতে হবে। তো কারেন্টটা হচ্ছে আই হচ্ছে 100 মিলি অ্যাম্পিয়ার, এই প্রত্যেকটা ডায়োডের এই ড্রপ যতটুকু ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ হয় সেটা হচ্ছে 0.7। তাহলে রেজিস্ট্যান্সটা কত হবে এটা বের করতে হবে। তো এটা ঝটপট তোমরা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে ফেলো, আর আমি এখানে করে দিচ্ছি, উত্তরটা মিলিয়ে নাও। তো 100 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার। তো এটা যেহেতু সিরিজ কারেন্ট, সবার ভিতর দিয়ে কারেন্টটা সেম, সো এখানে প্রত্যেকটা ডায়োডে 0.7 ভোল্টেজ করে ড্রপ হবে। তাহলে এখানে হচ্ছে 0.7 কমবে, এখানে 0.7 কমবে, এখানে আরো 0.7 কমবে। তাহলে এই জায়গায় এসে ভোল্টেজটা কত হবে? এই জায়গায় এসে ভোল্টেজটা হবে 10 মাইনাস, কয়টা ডায়োড ছিল? তিনটা ডায়োড ছিল। প্রত্যেকটা ডায়োড কত ভোল্টেজ ড্রপ করে? 0.7 ভোল্টেজ করে ড্রপ করে। তাহলে 0.7 ইনটু 3 2.1, 10 মাইনাস 2.1 কত হয়? 7.9 ভোল্টেজ। তাহলে এই পয়েন্টে আমি 7.9 ভোল্ট পাবো। আর এই সিরিজ কারেন্ট যেহেতু সবার জন্য সমান, তাহলে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়েও ঠিক একই 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে বা 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। সো এই জায়গায় ভোল্টেজটা তো আমরা অলরেডি জানি 7.9, আবার এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্টও জানি, তাহলে রেজিস্ট্যান্স বের করে ফেলতে পারবো। R ইকুয়ালস আমরা ওহমস ল থেকে জানি V বাই I। তাহলে V হচ্ছে 7.9 আর I হচ্ছে 0.1, তাহলে আমরা পাচ্ছি 79 ওহম। তো এই হচ্ছে এই রেজিস্ট্যান্সটার ভ্যালু। তো এরকম একটা ফিক্সড ভোল্টেজ ক্রিয়েট করতে আমরা এই ডায়োডগুলোকে ব্যবহার করতে পারি। এরকম অনেক জায়গায় ব্যবহার করা হয়, বিশেষ করে কম্পিউটারের ভিতরে যে লজিক সার্কিট, সেখানে প্রসেসরের যে ডাটা পিনগুলো, সেই ডাটা পিনের সিকিউরিটির জন্য এই ধরনের অ্যারেঞ্জমেন্ট মাঝে মধ্যেই ব্যবহার করা হয়। তো 0.1 দিয়ে ভাগ করলে তো 79। হ্যাঁ, তোমরা সবাই 7.9 কেন লিখছো? ও 7.9 ভোল্ট। হ্যাঁ, 7.9 ভোল্ট ঠিক আছে। আর যদি ওহম লেখো তাহলে হচ্ছে 79 ওহম। তো 79 ওহম হচ্ছে এই রেজিস্ট্যান্সটার ভ্যালু ছিল। তো এভাবে আমরা একটা ফিক্সড ভোল্টেজ ক্রিয়েট করার জন্য ডায়োড ব্যবহার করতে পারি। এছাড়া ডায়োডের আর কি কি ব্যবহার সেটা যদি আমি একটু বলি, একটু খেয়াল করো। এলইডি হিসাবে আমরা ডায়োড ব্যবহার করি। তো এলইডির সিম্বল হচ্ছে এরকম, নরমাল ডায়োডের মতোই সিম্বল, কিন্তু এই তীর চিহ্নগুলো দিয়ে বোঝায় যে এখান থেকে আলো বের হয়ে আসবে। সো লাইট এমিটিং ডায়োড, এলইডি, লাইট এমিটিং ডায়োড। তো আমরা বাসায় যে এখন বেশিরভাগ যে বাতি ইউজ করি, সেগুলো বেশিরভাগ আসলে এলইডি বাতি। তো এলইডি কিভাবে কাজ করে? যখন এর ভিতর দিয়ে কারেন্ট যায় আই, তো পি থেকে এন এর দিকে কি যাচ্ছে? কারেন্ট প্রবাহিত হচ্ছে। সো যখন আমরা এইভাবে চিন্তা করব, কারেন্ট পি থেকে এন এর দিকে যাচ্ছে, তাহলে আসলে কি হয়? এন থেকে পি এর দিকে ইলেকট্রন যাচ্ছে। সো ইলেকট্রনগুলো যখন এন টাইপে, একটু মনে করে দেখো, এন টাইপে ইলেকট্রন কোন দিক দিয়ে আসে? সে আসে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড দিয়ে। এসে পি টাইপের যখন হোল পূরণ করতে হয়, তখন তাকে কিন্তু কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে নেমে আসতে হয়। সো এন টাইপে ইলেকট্রনগুলো আসে কন্ডাকশন ব্যান্ড দিয়ে, তারপর পি টাইপে এসে যখন ইলেকট্রন সেই হোল পূরণ করে, হোলটা থাকে ভ্যালেন্স ব্যান্ডে। তাহলে আমরা জানি যে কন্ডাকশন ব্যান্ডে এনার্জি হচ্ছে বেশি আর ভ্যালেন্স ব্যান্ডে এনার্জি হচ্ছে কম। তাহলে ইলেকট্রন কিছু এনার্জি হারায়। এই যে ইলেকট্রন উপর থেকে নিচে নেমে আসার সময় এনার্জি হারাচ্ছে, এটা ফিজিক্যালি উপর নিচ না, মানে হচ্ছে হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে নেমে আসার সময় যে এনার্জি হারাচ্ছে, সেই এনার্জিটা হারায় হচ্ছে ফোটন হিসেবে। তো এখন এই এনার্জি গ্যাপ কত, তার উপরে ডিপেন্ড করে ফোটনের এনার্জিটা কত হবে, ফ্রিকোয়েন্সিটা কত হবে। সো এনার্জি গ্যাপটা যদি এমন হয়, E ইকুয়ালস এইচ নিউ, যে এই ফ্রিকোয়েন্সিটা আমাদের ভিজিবল ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে পড়ে, যে ফ্রিকোয়েন্সি গুলো আমরা দেখতে পাই তার মধ্যে পড়ে, তখন হচ্ছে আমরা এখান থেকে আলো বের হয়ে আসতে দেখি। যদি তার চেয়ে কম হয়, তখন এখান থেকে ইনফ্রারেড বের হয়, সেটা আমরা দেখি না, কিন্তু ইনফ্রারেড এলইডিও কাজে লাগে। বিভিন্ন আমরা যে বাসায় দরজার সামনে যে সিকিউরিটি ক্যামেরা বসাই, অন্ধকার হয়ে গেলে দেখবে সেই সিকিউরিটি ক্যামেরার যে চারপাশে এলইডি থাকে, সেখান থেকে হালকা লাল আলো বের হয়ে আসে। সো সেই হালকা লাল আলোটা হচ্ছে দৃশ্যমান আলোর মধ্যেই, কিন্তু তার সাথে ওইখান থেকে প্রচুর পরিমাণে ইনফ্রারেড রে বের হয়ে আসে।
সেই ইনফ্রারেড রে এর সাহায্যে সে অন্ধকারেও ছবি তুলতে পারে বা দেখতে পারে। সো তোমরা যদি চাও যে ইনফ্রারেড এলইডি দেখবে, তার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আমাদের টিভি বা এসির যে রিমোট, সেই রিমোটটার মাথায় একটা ছোট্ট এলইডি থাকে, সেটা হচ্ছে একটা ইনফ্রারেড এলইডি। তুমি যদি মোবাইলের ক্যামেরার সামনে ওই রিমোটটা এনে টিপ দাও, তখন এই এলইডিটা তুমি জ্বলে উঠতে দেখবে। এমনিতে খালি চোখে আমরা কিন্তু এলইডিটা জ্বলতে দেখি না, বাট মোবাইল ক্যামেরার সামনে দিয়ে তুমি যদি ধরে টিপ দাও, তখন স্ক্রিনে এটাকে জ্বলতে দেখবে। তার কারণ হচ্ছে ইনফ্রারেড আমরা চোখে দেখতে পাই না, কিন্তু মোবাইলের ক্যামেরা কিন্তু ঠিকই দেখতে পাই। কাজে তুমি এভাবে এখনই চেক করে ফেলতে পারবে যে তোমার এলইডিটা ঠিক আছে কিনা। তো এই হচ্ছে কাহিনী। তো এখানে ইলেকট্রন যখন হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে নেমে আসে, ফোটন এমিট করে, সেটাই আমরা এলইডি থেকে লাইট বের হয়ে আসতে দেখি। এছাড়া ডায়োড আরো কি কাজে ইউজ করা হয়? এই ঘটনাটা যে ঘটলো, যে আমি কারেন্ট দিলাম সেখান থেকে আলো বের হলো, এর উল্টাটাও হয়। আলো দিলে এখান থেকে কারেন্ট বের হয়ে আসে উল্টা, সেটা হচ্ছে সোলার প্যানেল। তোমাদের প্রত্যেকের ক্যালকুলেটরের উপরে এই যে এখানে যে সোলার প্যানেল দেখা যাচ্ছে, এই সোলার প্যানেল গুলো এরকম এন টাইপ আর পি টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। সো এখানে যখন লাইট করে, ও হচ্ছে ইলেকট্রিসিটি তৈরি করে, এবং তার সাহায্যে আমরা ক্যালকুলেটর চালাতে পারি। কাজেই সোলার প্যানেল ওয়ালা ক্যালকুলেটর গুলো অনেক বেশি দিন একই ব্যাটারিতে চলতে পারে। তার কারণ হচ্ছে ও ব্যাটারি থেকে যতটুকু কারেন্ট নেয় সেটা দিয়ে যেমন চলতে পারে, তেমনি যখন আলো পড়ে সোলার প্যানেলে ওই কারেন্টটা নিয়ে এসে চলতে পারে, তখন ব্যাটারি খরচ করার দরকার পড়ে না। এই হচ্ছে কথা। তো এবার একটু খেয়াল করে দেখো আমরা ডায়োড আর কি কাজে ব্যবহার করি। সেটা হচ্ছে রেকটিফিকেশনের কাজে বা এসি কে ডিসি করার কাজে আমরা ডায়োড ব্যবহার করতে পারি। ধরো এটা হচ্ছে আমাদের জেনারেটর। তো এই জেনারেটর থেকে লাইন দিয়ে কারেন্ট আসলো, এসে এই লোড এই আর এর ভিতর দিয়ে কারেন্টটা যাচ্ছে, আর আমরা এখানে সার্কিটটা পূর্ণ করলাম। তো এটা যেহেতু জেনারেটর, এখান থেকে এসি কারেন্ট আসবে, এসি জেনারেটর, এসি জেনারেটর। এসি মানে অল্টারনেটিং কারেন্ট। কাজেই এর দুই প্রান্তে আমরা যদি ভোল্টেজ মাপি, তখন তার গ্রাফটা কেমন হবে? এর দুই প্রান্তে ভোল্টেজটা হবে এইরকম, এইভাবে চলতে থাকবে। তো এই যখন এইটা, তখন আমরা ধরে নিচ্ছি এটা প্লাস এটা মাইনাস। যখন নিচের অংশটা, তখন আবার এটা মাইনাস এটা প্লাস। তো যখন এটা প্লাস এটা মাইনাস, উপরে প্লাস নিচে মাইনাস এরকম, তখন এটাকে আমরা বলি পজিটিভ হাফ সাইকেল। এই পুরোটা মিলে হচ্ছে একটা সাইকেল, একটা সাইকেল বা একটা চক্র। সো অর্ধেকটাকে আমরা বলি হাফ সাইকেল। তাহলে উপরের অংশটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, আর নিচেরটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল, তখন রিভার্স হয়। তার মানে তখন এদিকে প্লাস এদিকে মাইনাস হয়, উল্টা দিকে কারেন্ট যায়। এই হচ্ছে ব্যাপার। তো এটার ভিতর দিয়ে দুই দিকেই কারেন্ট যাচ্ছে, একবার এদিকে একবার এদিকে, একবার এদিকে একবার এদিকে। তো এটা হচ্ছে এসি বা অল্টারনেটিং কারেন্ট। এখন আমরা যদি একটা কাজ করি, এখানে একটা ডায়োড বসাই, এইরকম একটা ডায়োড বসাই, তখন কি হবে? যখন পজিটিভ হাফ সাইকেল, অর্থাৎ এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই প্লাসটা কোথায়? পি টাইপে। পি টাইপে প্লাস দিলে তো ফরওয়ার্ড বায়াস, তাহলে এর ভিতর দিয়ে কারেন্ট যাবে। এর ভিতর দিয়ে কারেন্ট গেলে এর অ্যাক্রসে আমি একটা ভোল্টেজ পাবো। তাহলে পজিটিভ হাফ সাইকেলে আমি একটা ভোল্টেজ এখানে পাবো। কিন্তু যখন নেগেটিভ হাফ সাইকেল, অর্থাৎ উপরেরটা মাইনাস নিচেরটা প্লাস, তখন এই মাইনাসটা কার সাথে? পি টাইপের সাথে। পি টাইপের সাথে মাইনাসটা দিলে কি হয়? ফর রিভার্স বায়াস হয়। আচ্ছা, যদি রিভার্স বায়াস হয়, তার ভিতর দিয়ে কারেন্ট যাবে না। কারেন্ট না গেলে এর অ্যাক্রসে আমি ভোল্টেজ পাচ্ছি না, কারণ ভোল্টেজ হচ্ছে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। কাজেই এর দুই প্রান্তে বিভব পার্থক্যটা তখন শূন্য। তাহলে এখানে আমি ওর দুই প্রান্তে বিভব পার্থক্য পাচ্ছি না। তো এই হচ্ছে ব্যাপার। তো এরপরে আমরা কি দেখব? আমরা এরপরে আবার ফরওয়ার্ড বায়াস দেখব, কারণ আবার পজিটিভ হাফ সাইকেল চলে আসবে, তখন এটা আবার কন্টিনিউ হবে। সো এই যে একবার এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, আবার যাচ্ছে না, আবার যাচ্ছে, আবার যাচ্ছে না, কিন্তু যাওয়ার সময় একই দিকে যাচ্ছে, উল্টা দিকে যাওয়ার সময় আমরা বন্ধ করে দিচ্ছি। কারণ এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসের সময় শর্ট সার্কিটের মতো কাজ করে, আর রিভার্স বায়াসের সময় ওপেন সার্কিট হিসেবে কাজ করে। এই জন্য এরকম হচ্ছে। তো এটাকে বলে হাফ ওয়েভ রেকটিফিকেশন। অর্ধেকটা ওয়েভকে আমি নিচ্ছি একই দিকে, আর বাকি অর্ধেকটাকে আমরা কেটে ফেলে দিচ্ছি। এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশন। ফুল ওয়েভ রেকটিফিকেশনও করা যায়, কিন্তু একটা ডায়োড দিয়ে হয় না, তখন দুইটা ডায়োড লাগে। তো আমরা এইটা মুছে দিয়ে এখন দুই ডায়োডে চলে যাচ্ছি, যেটা দিয়ে আমরা ফুল ওয়েভ রেকটিফিকেশন করতে পারি। তো আমরা এখানে জেনারেটর নিলাম, সেই জেনারেটরের সাথে একটা
ট্রান্সফরমার যুক্ত করলাম, এটা হচ্ছে ট্রান্সফরমারের সিম্বল। আমরা পরের ক্লাসে ট্রান্সফরমারটা পড়ব। এটা ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল, এটা ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েল। এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। তো এই সেকেন্ডারি কয়েলের মাঝখান থেকে একটা তার বের হয়ে এসে লোড রেজিস্ট্যান্স। তো এখানে একটা ডায়োড আর এইখানে আরেকটা ডায়োড। তো একটু খেয়াল করো সবাই, যখন আমরা ফরওয়ার্ড বায়াস তৈরি করব, সরি পজিটিভ হাফ সাইকেল তৈরি করব, তার মানে এখানে প্লাস এখানে মাইনাস, এটা তো হচ্ছে অল্টারনেট করতে থাকে, এখানে অল্টারনেট করতে থাকবে। সো এটা যখন পজিটিভ হবে তখন এই যে পি, এই যে এন, এটারও এটা পি, এটা এন, তখন এটা ফরওয়ার্ড বায়াস, এই ডায়োডটা কিন্তু রিভার্স বায়াস। যখন রিভার্স বায়াস তখন সে কিন্তু বিদ্যুৎ পরিবহন করবে না, তখন সে হচ্ছে ওপেন হয়ে যাবে, নাই খোলা সার্কিট, ওপেন সার্কিট, কাজেই এখানে কোনো কারেন্ট থাকবে না। তখন কারেন্টটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে ফেরত যাবে। সো এদিক দিয়ে এসে যে এদিক দিয়ে ফেরত যাচ্ছে, তার মানে এদিকে যাচ্ছে কারেন্ট আই। আবার যখন নেগেটিভ হাফ সাইকেল, উপরে মাইনাস নিচে প্লাস, তখন উপরের ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাবে, কারণ মাইনাসে আমরা পি টাইপ দিলাম, আর নিচেরটা হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস, কারণ এখানে পজিটিভে পি টাইপ। তখন এদিক দিয়ে কারেন্ট এসে এখান দিয়ে ফেরত যাবে। সে এদিক দিয়ে এসে যদি এদিক দিয়ে ফেরত যায়, একই দিকে কারেন্ট যাচ্ছে। তার মানে পজিটিভ হাফ সাইকেল হোক নেগেটিভ হাফ সাইকেল হোক, এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কিন্তু একই দিকে কারেন্ট যাচ্ছে। আচ্ছা, ওকে, আমি এই অংশটা যা যা বললাম যে পজিটিভ হাফ সাইকেলে কি হয়, নেগেটিভ হাফ সাইকেলে কি হয়, কেউ যদি মিস করে গিয়ে থাকো ক্লাসটা শেষ হওয়ার পরে শুধু এই অংশটা আবার তুমি রিওয়াইন্ড করে দেখতে পারো, তাহলে খুব ইজিলি বুঝে যাবে। তো এটার গ্রাফটা কেমন হবে? সো তখন একই দিকে যেহেতু কারেন্ট যাচ্ছে পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেলে, তখন জেনারেটরটা যদি এরকম হয়, তখন এই যে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে, তারপরে এর দুই প্রান্তে যে ভোল্টেজ, সেটা কেমন হবে একটু খেয়াল করো। সেটা হবে এই রকম। তার মানে রিভার্স গুলোকে সে পজিটিভ করে দিচ্ছে, নেগেটিভ হাফ সাইকেল গুলোকে পজিটিভ হাফ সাইকেল করে দিচ্ছে। তো এখানে আমরা সাইকেলের কোনো অংশ মিস করব না, তো এই জন্য এটাকে বলা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। তো ফুল ওয়েভ রেকটিফায়ার আরেক ভাবেও বানানো যায়, সেটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার, সেটা হচ্ছে হুইস্টন ব্রিজের মতো দেখতে। তো ওটা তোমরা নিশ্চয়ই বইয়ে দেখেছো। সো হুইস্টন ব্রিজের মতো করে এঁকে নিলেই জিনিসটা কাজ করে। তো এগুলা গেল হচ্ছে হাফ ওয়েভ আর ফুল ওয়েভ রেকটিফায়ার। তো আমি ব্রিজ রেকটিফায়ারটাও একটু এঁকে দেই, এটা তোমরা নিজেরাই বুঝে নিতে পারবে। এইরকম চারটা ডায়োড থাকে, দুইটা, এইখানে আমার লোড রেজিস্ট্যান্স, এইখানে থাকে এরকম আরো দুইটা। তাহলে এটা কেন কাজ করে খেয়াল করো। যখন এটা প্লাস এটা মাইনাস, তখন কারেন্টটা এসে পি টাইপের ভিতর দিয়ে যায়, তারপর এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যায়, তারপর আবার পি টাইপের ভিতর দিয়ে যায়, তাহলে এদিকে কারেন্ট যাচ্ছে। আর এটা তো এন টাইপ, যাবে না, আর এদিক থেকে এই মাইনাস এসে এই পি এর ভিতর দিয়ে যাবে না। সো এইটা অ্যাক্টিভ আর এইটা অ্যাক্টিভ থাকবে, বাকি দুইটা ইনঅ্যাক্টিভ। তার মানে এটা মুছে দিলে হবে, আবার এটা মুছে দিলেও হবে। সো কারেন্টটা যাবে এইভাবে, এখানে এসে এখানে এসে এইভাবে যাবে। সো এরকম করে যাচ্ছে, দেখো দুইটা ডায়োডই এখন ফরওয়ার্ড বায়াস। আর যখন আমি সাইকেল উল্টো করে দিব, তার মানে এখানে মাইনাস দিব আর এখানে প্লাস দিব, তখন ওই ডায়োড দুইটা কাজ করবে, তখন হচ্ছে ওই ডায়োড দুইটা কাজ করবে, আর এই দুইটা তখন মুছে যাবে, এরা অফ। এই ডায়োড দুইটা এখন অফ, তাহলে কারেন্ট এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এইভাবে যাবে, তার মানে এখনো একই দিকে কারেন্ট যাচ্ছে। সো এটাও কাজ করবে। সো এটাও একটা ফুল ওয়েভ রেকটিফায়ার, এটাও ফুল ওয়েভ রেকটিফায়ার। তো আমরা দুই ধরনের ফুল ওয়েভ রেকটিফায়ার দেখলাম, দুই ধরনের ফুল ওয়েভ রেকটিফায়ার দেখলাম। আগেরটা দেখলাম হচ্ছে একটা ট্রান্সফরমার লাগে, সেটাকে বলে সেন্টার ট্যাপড ট্রান্সফরমার। আর এখন যেটা দেখলাম এটাকে বলা হচ্ছে ফুল ব্রিজ রেকটিফায়ার। ফুল ওয়েভ থেকে হচ্ছে ফুল, আর এই ব্রিজ হুইস্টন ব্রিজের মতো দেখতে ব্রিজ, এজন্য এটা হচ্ছে ফুল ব্রিজ রেকটিফায়ার। তো আশা করি তোমরা রেকটিফায়ারটা বুঝতে পেরেছো। তো এখন খেয়াল করে দেখো, আমরা ডায়োড নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলে ফেললাম, এবার হচ্ছে আমরা ট্রানজিস্টরে চলে যাই। ট্রানজিস্টরটাতে টার্মিনাল থাকে তিনটা, সবাই খুব ভালো করে খেয়াল করো। ট্রানজিস্টরে টার্মিনাল থাকে তিনটা, একটা হচ্ছে বেজ, একটা হচ্ছে কালেক্টর, আর একটা হচ্ছে ইমিটার। এরকম তিনটা টার্মিনাল থাকে, কালেক্টর, বেজ, ইমিটার। তো এর কনফিগারেশন হয় এন
পি এন অথবা পি এন পি, এরকম এই দুইটা পসিবল। তো আমি এখানে সমান সমান করে আঁকলেও সত্যিকার অর্থে যেটা হয় সেটা হচ্ছে যে এই মাঝখানে যে বেসটা আমরা আঁকলাম, এই বেসটা আসলে হয় খুবই খুবই পাতলা, একদম যতখানি পাতলা করা সম্ভব এরকম পাতলা হয়। তো বাকি দুইটা হচ্ছে তুলনামূলক বেইজের তুলনায় চওড়া থাকে। তো ডোপিং যেটা করা হয়, ধরো এন টাইপ তৈরি করলাম, পি টাইপ তৈরি করলাম, এই যে ডোপিং করা হবে, এই ডোপিংও কিন্তু কেমন করে করা হয় দেখো। আমরা এই বেইজে ডোপিং করব খুবই অল্প, একেবারে মানে সামান্য পরিমাণ ডোপিং করব, খুব বেশি না, খুবই অল্প পরিমাণ ডোপিং করব, যাতে এই বেইজে চার্জ ক্যারিয়ার তৈরি হয় কম, আধান বাহক কম কম তৈরি হয়। এরপরে যে কালেক্টর আর এমিটার, কালেক্টরে হচ্ছে আমরা বেশি করে ডোপিং করব, আর এমিটারে হচ্ছে মডারেট, মোটামুটি যতটুকু করা যায় মডারেট পরিমাণ ডোপিং করব। কালেক্টরে বেশি বেশি ডোপিং করব, বেইজে সবচেয়ে কম, আর এমিটারটাতে হচ্ছে মডারেট। তো এখন যেটা হবে, আমরা যখন কালেক্টরে কানেকশন দিব তখন দেখো কি হয়। আমরা যদি এইভাবে কানেকশন দিই, এই হচ্ছে আমার বেইজ, আমি বেইজ আর কালেক্টরে এখনো কোনো কানেকশন দিলাম না, জাস্ট রেখে দিলাম। আর এমিটার আর বেইজ এইখানে ধরো আমি কানেকশনটা এইভাবে দিলাম, আমি এখানে ধরো রিভার্স বায়াস কানেকশন দিলাম, এন এ দিলাম প্লাস, বি তে দিলাম মাইনাস। তো এখন এই জন্য যেহেতু এটা রিভার্স বায়াস, এর ভিতর দিয়ে কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হবে না, এটা প্লাস এটা মাইনাস, কোনো কারেন্ট প্রবাহিত হবে না। কিন্তু যখনই আমি কালেক্টরটাকে ফরওয়ার্ড বায়াস করব, তখনই কালেক্টর থেকে এমিটারে বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু করবে। এই অংশটা সবাই একটু ভালো করে খেয়াল করো, খুব ভালো করে এই অংশটা খেয়াল করো, যে আমরা কিভাবে এই কালেক্টর থেকে এমিটারে কারেন্টটা পাচ্ছি। সেটা হচ্ছে, এখানে যদি তুমি মনে করে থাকো যে পি টাইপে কি তৈরি হয়, পি টাইপে হচ্ছে হোল তৈরি হয়, এন টাইপে কি তৈরি হয়, ইলেকট্রন তৈরি হয় প্রচুর পরিমাণে। এটা আবার হচ্ছে বেশি করে ডোপিং করা, সো বেশি বেশি ইলেকট্রন তৈরি হবে। এটাও এন টাইপ, সো এখানেও ইলেকট্রন তৈরি হবে। তো এখন খেয়াল করো, এটা রিভার্স বায়াস, সো এখানে কারেন্ট আমরা এমনিতেও পেতাম না। কিন্তু যখন আমরা এটাকে ফরওয়ার্ড বায়াস করব, অর্থাৎ কালেক্টরে মাইনাস আর বেইজে প্লাস দিব এরকম, তখন কি হয় দেখো, এই যে মাইনাস গুলো এখানে এসে বসে থাকবে, প্রচুর পরিমাণ মাইনাস, আর এখানে বেইজে হোল কিন্তু অল্প, তাহলে ইলেকট্রন এই হোলের সাথে কম্বাইন হয়ে এখানে ফিরে আসতে পারবে অল্প পরিমাণে। কিন্তু এখানে তো প্রচুর পরিমাণ ইলেকট্রন অলরেডি জমা, তো মাত্র অল্প পরিমাণ ইলেকট্রন এই হোলের সাথে কম্বাইন হয়ে এদিক দিয়ে আসতে পারবে। সো ইলেকট্রন এদিক দিয়ে আসা মানে আইবি বা বেজ কারেন্ট এদিকে ভিতরে প্রবেশ করা। তো এই কারেন্টের পরিমাণ খুবই অল্প, কিন্তু এদিকে মনে করে দেখো যে এই কালেক্টরে কিন্তু এখানে প্রচুর পরিমাণ ইলেকট্রন জমে। সো এই যে বেসটা, এটা তো বাস্তবে অনেক পাতলা, সে দেখবে যে এই যে এইখানে পজিটিভ আমরা যে রিভার্স বায়াস দিয়ে রেখেছিলাম, এই পজিটিভটা ততক্ষণে এখান থেকে ইলেকট্রন কিন্তু নিয়ে গেল অনেকগুলো। ইলেকট্রন যখন এই পজিটিভটা নিয়ে যায়, তখন এখানে মাইনর পজিটিভ চার্জ হয়ে থাকবে, মাইনর পজিটিভ চার্জ। এই যে মাইনর পজিটিভ চার্জ, এরা কিন্তু এই পাশে আসতে পারে না, কারণ তারা মাইনর চার্জ, তো তারা খুব একটা নড়াচড়া করতে পারে না। তো এখন এই ইলেকট্রনগুলো কি করবে, এরা দেখবে যে মাত্র পাতলা একটা ব্যারিয়ারের ওই পাশে প্রচুর পরিমাণ পজিটিভ, সো তখন তারা এই ব্যারিয়ার ক্রস করে চলে যাবে। সো তখন এখান থেকে কালেক্টর থেকে এমিটারে সরাসরি ইলেকট্রন চলে যাচ্ছে। উল্টা করে আমরা বলতে পারি যে এমিটার থেকে কালেক্টরে তখন কি হবে, এমিটার থেকে কালেক্টরে হচ্ছে কারেন্ট তৈরি হবে। একটা জিনিস এখানে হচ্ছে একটু খেয়াল করো, আমি যে কনফিগারেশনটা এঁকেছিলাম এটা আসলে ই আর এটা হচ্ছে সি, তোমরা একটু ঠিক করে নাও খাতায়, আমি লেখার সময় উল্টা করে লিখেছিলাম। তো এই যে এখান থেকে ইলেকট্রন জাম্প করে কালেক্টরে চলে যাবে, সো এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে এমিটার। তো এখন ঠিক আছে, এই ছবিটা একটু খাতায় সুন্দর মতো এঁকে নাও, তো এটা কারেক্ট কনফিগারেশন। তো এই যে এখান থেকে ইলেকট্রন জাম্প করে কালেক্টরে যে চলে যাচ্ছে, তো আমরা এখানে কি দেখতে পাবো, কালেক্টরে যে মাইনর পজিটিভ চার্জ গুলো ছিল, এই মাইনর পজিটিভ চার্জ গুলো এমিটারের যে ইলেকট্রন গুলো, সেই এমিটার ইলেকট্রন গুলোকে গ্রহণ করে নিয়ে নিচ্ছে। তো এই যে এই হচ্ছে পুরো ঘটনা। তাহলে আমি একটু এক কথায় রিক্যাপ করি জিনিসটাকে, আমি এক কথায় এই জিনিসটাকে একটু রিক্যাপ করি। ওকে, খেয়াল করো, তাহলে প্রথম থেকে একটু বলি। প্রথমে যখন এখানে কোনো বায়াস দিচ্ছিলাম না, এই কালেক্টর আর বেস হচ্ছে রিভার্স বায়াসে ছিল, এন এর সাথে পজিটিভ, বি এর সাথে নেগেটিভ। এই প্লাস এই এন টাইপের মধ্যে মাইনর পজিটিভ চার্জ তৈরি করে রেখেছিল।
আর যখন আমরা এখানে বায়াস দিলাম, এমিটারে প্রচুর ইলেকট্রন এসে জমা হয়ে যাচ্ছে, কিন্তু বেস দিয়ে অল্প হোল থাকার কারণে ইলেকট্রন এদিকে খুব বেশি যেতে পারছে না। না যাওয়ার ফলে পাতলা বেস পার হয়ে এখান থেকে প্রচুর পরিমাণ ইলেকট্রন যারা এখানে জমেছিল তারা এই ব্যারিয়ারটা পার হয়ে কালেক্টরে চলে যাচ্ছে। সো ইলেকট্রন ফ্লো হচ্ছে এদিকে, তাহলে কারেন্ট ফ্লো হবে এদিকে, এটা হচ্ছে আইই, এটা হচ্ছে এমিটার কারেন্ট। আর এদিক দিয়ে ইলেকট্রন বের হয়ে আসবে, তাহলে এদিক দিয়ে ঢুকবে হচ্ছে কালেক্টর কারেন্ট। এই হচ্ছে পুরো ব্যাপারটা। তাহলে একটু খেয়াল করে দেখো কারেন্টের প্রবাহের দিকগুলো কোন দিকে। এখানে আইসি ঢুকে, আইবি ঢুকে, আর আইই বের হয়ে যায়। তো তোমাদের কার্শফের ল নিশ্চয়ই মনে আছে যে যেটুকু কারেন্ট ঢুকতো সেটুকু কারেন্ট বের হয়। তাহলে আইবি আর আইসি যদি ঢুকে পড়ে, আইই যদি বের হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি আইই ইকুয়ালস আইসি প্লাস আইবি। এই যে এটাই হচ্ছে আমার এই ট্রানজিস্টরে কারেন্ট গুলোর মধ্যেকার সম্পর্ক। তো এখান থেকে এরপরে আমরা আরো বেশ কিছু জিনিস করব। আচ্ছা, রাফি বলেছো যে 100% চার্জ থাকে এমিটারে, বেজে 5% কারেন্ট, বাকি 95% হচ্ছে কালেক্টরে জমা হয়। রাফলি তাই, এখানে যা বলেছো রাফলি তাই, যেখানে যত ইলেকট্রন জমা হচ্ছে তার 5% হয়তো এদিক দিয়ে যায়, আর বাকি 95% হচ্ছে এদিক দিয়ে চলে যায়। কথা ঠিক? তো তারপরে হচ্ছে নাফিস জিজ্ঞেস করেছো যে এটাকে সুইচ হিসাবে ইউজ করা যাবে কিনা। হ্যাঁ, এটাকে সুইচ হিসাবে ইউজ করা যাবে। সেটা হচ্ছে এই বেস কারেন্টটাকে এমন পরিমাণ দিতে হবে যাতে এই কালেক্টর আর এমিটারের মধ্যে প্রচুর পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। সো তখন এটাকে আমরা সুইচ হিসাবে ব্যবহার করতে পারবো। যদি আমরা বেস কারেন্ট না দেই বা কম দেই, তখন কিন্তু এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না। তো সেটার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা আরেকটা কনফিগারেশন আঁকতে পারি। সবাই একটু ভালো করে খেয়াল করো, এইখানে আমি যে কনফিগারেশনটা আঁকলাম, এখানে বেজের সাথে এমিটারে একটা লুপ, আবার বেজের সাথে কালেক্টরে আরেকটা লুপ। এটাকে বলা হচ্ছে কমন বেজ কানেকশন। কমন বেজ কানেকশন। তো নরমালি আমরা সুইচ হিসেবে ব্যবহার করার জন্য কমন এমিটার কানেকশনটা ইউজ করব। তো কমন এমিটার কানেকশনটা আমি এঁকে দিচ্ছি। আচ্ছা, তো এর মাঝখানে আমি একটু দেখি, মাহাদিয়া জিজ্ঞেস করেছো যে বেজ আর এমিটারের মাঝখানে সেল আর কালেক্টর এন্ড বেজের মাঝের সেলের পিকচার দুই রকম কেন? দুই রকম না, কনফিগারেশন সেম। আমি এখানে হচ্ছে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য এরকম বাড়িয়ে দিয়েছিলাম। সো এখানে আমরা জাস্ট দুইটা সেল পরপর এঁকেছি এই জন্য, আর কিছু না। তো এবারে এটা ছিল কমন বেজ, আমরা একটু কমন কালেক্টরে যাই। কমন কালেক্টর বা কমন এমিটারে যাই। কমন কালেক্টরটা আমরা ইউজ করব না, কমন এমিটারটা ইউজ করব। তো আমি মাঝখানে একটা জিনিস একটু বলে নেই যে ট্রানজিস্টর আমরা যেভাবেই ইউজ করি না কেন, আইই ইকুয়ালস যে আইসি প্লাস আইবি, এটা সব সময় ফিক্সড থাকবে, এটা ঠিক থাকবে আমার, যদি আমরা হচ্ছে এরকম ভাবে ইউজ করতে চাই। তো আমরা যখন সার্কিটে আঁকবো তখন কিভাবে আঁকবো? মাঝেরটা হচ্ছে বেস, একটা তীর চিহ্ন থাকে, সেটা হচ্ছে এমিটার, আর অন্যটা কালেক্টর। আর এই কনফিগারেশনটায় সবসময় কারেন্টের দিকে তীর চিহ্নটা হয়, তো কারেন্ট তো পি থেকে এন এর দিকে যায়, তার মানে মাঝখানেরটা পি, তাহলে এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। আর যখন আমরা পিএনপি ট্রানজিস্টর রাখবো তখন হচ্ছে তীর চিহ্নটা হবে ভিতরের দিকে, কারণ তীর চিহ্ন সবসময় পি থেকে এন এর দিকে হয়। তাহলে পি এন পি, এটা হচ্ছে আরেকটা ট্রানজিস্টর। তো এনপিএন আর পিএনপি দেখে চেনার উপায় হচ্ছে তীর চিহ্ন ভিতরের দিকে থাকলে পিএনপি, তীর চিহ্ন বাইরের দিকে থাকলে এনপিএন। যেটাতে তীর চিহ্ন থাকে সেটা এমিটার, অন্যটা কালেক্টর, মাঝেরটা বেস। তো এখন আমরা কমন এমিটার কানেকশনটা কেমন সেটা একটু দেখে ফেলি। কমন এমিটার নামটা থেকেই তুমি বুঝে যাচ্ছ যে এমিটারের সাথে বাকি দুইটার কানেকশন থাকবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, এখানে একটা ব্যাটারি দিতে পারি, এখানে এইভাবে যোগ করতে পারি, আর এখানে আরেকটা রেজিস্ট্যান্স দিয়ে এইটার সাথে আমরা এইভাবে যোগ করতে পারি। সো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো এখানে দেখো যেহেতু তীর চিহ্ন বাইরে, তাহলে এটা এনপিএন ট্রানজিস্টর। তো এটা হচ্ছে তার বেস, এটা কালেক্টর, আর এটা হচ্ছে এমিটার। তো এটা হচ্ছে কমন এমিটার কনফিগারেশন। এই যে এমিটার থেকে বেসে একটা লুপ, আর এমিটার থেকে কালেক্টর একটা লুপ। সো এটা হচ্ছে কমন এমিটার। সো আমরা এখন এই বেসে যত বেশি কারেন্ট দিব, আমরা আগের উদাহরণ থেকে যেটা দেখলাম, বেসে যত বেশি কারেন্ট দিব তত বেশি সেই অনুযায়ী হচ্ছে এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। তো এখানে কয়েকটা অনুপাত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে
আইসি বাই আইই, কালেক্টর বাই এমিটার, এই অনুপাতটাকে বলা হচ্ছে আলফা। আর আইসি বাই আইবি এই অনুপাতটাকে বলা হচ্ছে বিটা। তো আলফা আর বিটার মধ্যে আবার সম্পর্ক আছে। আলফা হচ্ছে বিটা বাই 1 প্লাস বিটা, আর বিটা দিয়ে যদি আলফাকে লিখতে চাই সেটাও লেখা যায়, সেটা হচ্ছে বিটা ইকুয়ালস আলফা বাই 1 মাইনাস আলফা, এটাও লেখা যায়। তো এই হচ্ছে কাহিনী। তো একটু আলফার দিকে খেয়াল করে দেখো, বিটার ভ্যালু নরমালি অনেক বেশি হয়, 50 60 100 এরকম। তো ধরো আমরা ধরলাম 100, তার সাথে 1 যোগ করে ভাগ করলে এটা হচ্ছে 1 এর চেয়ে খুব সামান্য একটু ছোট। সো এই যে এটা হচ্ছে 1 এর চেয়ে খুব সামান্য একটু ছোট একটা মান। তো 1 এর চেয়ে যদি 1 এর চেয়ে খুব সামান্য একটা মান বাদ দেই, খুবই ছোট একটা অংশ থাকে, তো খুবই ছোট জিনিস দিয়ে ভাগ দিলে আবার বড় জিনিস পাওয়া যায়। সো এটা হচ্ছে আলফা আর বিটার মধ্যে সম্পর্ক। তো এখন এখান থেকে যে কোনো ধরনের প্রবলেম তোমাকে দিতে পারে। ধরো যে কোনো একটা কারেন্টের ভ্যালু বলে দিল, সেখান থেকে তুমি বাকি কারেন্টগুলোর ভ্যালু বের করলে। হ্যাঁ, এখানে হচ্ছে পরান জিজ্ঞেস করেছে যে অ্যামপ্লিফায়ার হিসেবে ইউজ করা যায় কিনা। হ্যাঁ, অ্যামপ্লিফায়ার হিসেবে ইউজ করা যায়। সেক্ষেত্রে আমরা এইখানে একটা সিগন্যাল হিসেবে এটাকে দিব। হ্যাঁ, তো এখানে একটা সিগন্যাল হিসেবে দিব, এটা হচ্ছে বায়াসিং ভোল্টেজ হিসেবে কাজ করবে। তার ফলে এই বেস কারেন্টটা আইবি এটা হচ্ছে চেঞ্জ হবে। তুমি একটু খেয়াল করে দেখো, এই যে ইকুয়েশনটা আমরা লিখলাম এটা কিন্তু চেঞ্জের জন্যও প্রযোজ্য। তার মানে ডেল্টা আইসি বাই ডেল্টা আইই, ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি এটার জন্যও প্রযোজ্য। তাহলে খেয়াল করো, এখানে যদি আমরা একটা সিগন্যাল দেই, হ্যাঁ ছোট একটা সিগন্যাল দেই, খুবই অল্প একটা সিগন্যাল দেই, তাহলে আইবিটা চেঞ্জ হবে। তো আইবিটা অল্প একটু চেঞ্জ হলেও তার সাথে বিটা দিয়ে গুণ করলে অনেক বড় একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে ডেল্টা আইসি। তার মানে এই আইবি এর অল্প একটু চেঞ্জ হলেও বিটা দিয়ে গুণ করার পরে আইসি এর অনেক বেশি চেঞ্জ হবে। এই যে আইসি এটার অনেক বেশি চেঞ্জ হবে। তাহলে এই আইসি কারেন্টের যদি অনেক বেশি চেঞ্জ হয়, এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে ভোল্টেজটাও আমরা অনেক বেশি চেঞ্জ হতে দেখব। সো এইভাবে আমরা এটাকে একটা অ্যামপ্লিফায়ার হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, আলফা আর বিটা এটা হচ্ছে তুমি কমন এমিটার বলো আর কমন বেস বলো, অনুপাতটা কিন্তু এইভাবেই ডিফাইন। তুমি কমন এমিটার সার্কিট ইউজ করো আর কমন বেস সার্কিট ইউজ করো, আলফা আর বিটা হচ্ছে এইভাবে ডিফাইন। আলফা হচ্ছে আইসি বাই আইই বা ডেল্টা আইসি বাই ডেল্টা আইই, বিটা হচ্ছে আইসি বাই আইবি বা ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, এইভাবেই জিনিসটা ডিফাইন। আচ্ছা, তো এরপরে আমরা যদি কমন কালেক্টর করতে চাই তখন কি করব? কালেক্টরের সাথে বেজে যাবে, আবার কালেক্টর থেকে এমিটারে যাবে। সো তখন তুমি কমন কালেক্টর কানেকশন তৈরি করতে পারবে। সো তুমি কমন কালেক্টর এখানেও চাইলে এঁকে ফেলতে পারো। ধরো আমরা যদি কমন কালেক্টর চাই, বেস কালেক্টর এমিটার, তো এটা হচ্ছে আমাদের বেস, এটা কালেক্টর, এটা এমিটার। তাহলে কমন কালেক্টরে এই কালেক্টর থেকে বেসে একটা লুপ তৈরি করতে হবে আর কালেক্টর থেকে এমিটারে একটা লুপ তৈরি করতে হবে। সো তুমি এমিটারে এসে যখন দিবে তখন এই এমিটারের পার্টটাকে রিভার্স বায়াসে রাখবে। তার মানে এটা যদি এন হয় তখন এখানে পজিটিভ দিবে, আর এটা যদি হচ্ছে পি হয় তখন এখানে নেগেটিভ দিবে। আর বেজেটাকে সবসময় ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে। সো এটা যদি এন পি এন হয়, পি তে তোমাকে পজিটিভ দিতে হবে। এভাবে করলেই হয়ে যাবে। সেটা হচ্ছে কমন কালেক্টর। তো কমন কালেক্টরটা নরমালি আমরা ইউজ করি না, কমন এমিটারটা আমরা ইউজ করি। তো আকার নিয়মটা সবসময় সেম, কমন যা বলবো তার থেকে দুইটা লুপ আমি অন্য দুইটায় নিয়ে যাব। বেজের সাথে যেটা সেটাকে ফরওয়ার্ড বায়াসে রাখবো, আর অন্যটার সাথে যেটা সেটাকে রিভার্স বায়াসে রাখবো, ব্যাস। তো এই হচ্ছে কাহিনী। তো এখন আমরা একটা एग्जांपले যেতে পারি। ধরা যাক আমরা বললাম যে বেস কারেন্ট আমরা 5 মিলি অ্যাম্পিয়ার চেঞ্জ করলাম আর আলফা হচ্ছে 0.9। তাহলে আমরা হচ্ছে এমিটার কারেন্টের চেঞ্জ কত পাবো, এটা হচ্ছে আমার প্রশ্ন। সো এটা আমরা বের করতে চাই যে এমিটার কারেন্টের চেঞ্জ আমরা কত পাবো। তো এটা করার জন্য কি দরকার? তো আমরা এমিটার কারেন্ট আর হচ্ছে বেস কারেন্ট এখান থেকে হচ্ছে বের করে ফেলতে পারি। তো একটা বেস কারেন্ট আমাদের জানা, তাহলে অন্য আরেকটা জানলেই আমরা কিন্তু বাকিগুলো জেনে যেতে পারবো। তো এখানে যেহেতু আমাদের আলফা জানা হয়ে গেল, আমরা কিন্তু বিটা বের করে ফেলতে পারবো আলফা থেকে।
তো বিটা ছিল হচ্ছে আলফা বাই 1 মাইনাস আলফা। তাহলে আমরা এখন হচ্ছে বিটা বের করে ফেলি। আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, তাহলে চলে আসে হচ্ছে 9। তো বিটার ভ্যালু আসলে এত কম না, আরো বেশি হয়। তো আমরা এটাকে আরো বেশি দিতে পারতাম, ধরো 0.98 দিলাম, তখন দেখি কত আসে। 0.98 দিলে 49। সো আমরা বিটার আলফার ভ্যালুটা 0.98 দিলাম, তো বিটার ভ্যালু 49। সো এখন আমরা হচ্ছে বাকি যে কোনো কিছু বের করে ফেলতে পারি। যেমন আমরা যদি বিটা লিখি, সেটা হচ্ছে আইসি বাই আইবি, আইসি বাই আইবি, ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। তাহলে ডেল্টা আইবি আমরা জানি, ডেল্টা আইসি বের করে ফেলতে পারি। তাহলে এখানে ডেল্টা আইসি এটা হচ্ছে 49 ইনটু 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা হচ্ছে গুণ করে ফেলি, 49 ইনটু 5 চলে আসে 245 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা হচ্ছে 245 মিলি অ্যাম্পিয়ার পাচ্ছি আইসি এর চেঞ্জ। আইই এর চেঞ্জ তাহলে কত হবে? ডেল্টা আইসি প্লাস ডেল্টা আইবি। তাহলে ডেল্টা আইসি প্লাস ডেল্টা আইবি যোগ করলে আমরা টোটালটা পেয়ে যাব। সো 245 আর 5 250 মিলি অ্যাম্পিয়ার। সো এইভাবে আমরা হচ্ছে যে ফর্মুলাগুলো শিখলাম, যে আলফা থাকলে বিটা কিভাবে বের করতে হয়, বিটা থাকলে আলফা কিভাবে বের করতে হয়, তারপরে এই তিনটার মধ্যে সম্পর্ক, আইই ইকুয়ালস অলওয়েজ যে আইসি প্লাস আইবি, চেঞ্জ অফ আইই ইকুয়ালস চেঞ্জ অফ আইসি প্লাস চেঞ্জ অফ আইবি, আর অনুপাতগুলো যে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি অথবা আইসি বাই আইবি, আইসি বাই আইবি, আর এটা হচ্ছে আইসি বাই আইই অথবা ডেল্টা আইসি বাই ডেল্টা আইই। এর মাধ্যমে আমরা যে অঙ্কগুলো আসে সেগুলো সলভ করে ফেলতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। তো 0.25 অ্যাম্পিয়ার, এটা অনেকেই অ্যানসারটা দিতে পেরেছিলে। তো যারা পেরেছো তাদেরকে ধন্যবাদ। তো এই গেল হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর নিয়ে আপাতত আলোচনা। তো আমরা এখন একটা কাজ করব, আমরা এই ক্লাসটা এখানে শেষ করে দিব। আর একটু পরেই, অর্থাৎ 10:15টায়, একটু 5 মিনিট পরেই আমরা হচ্ছে তাড়িত চৌম্বক আবেশ এবং দিক পরিবর্তী প্রবাহ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করলাম এখন, আর পরবর্তী ক্লাসে তাড়িত চৌম্বক আবেশ এবং দিক পরিবর্তী প্রবাহ, সেখানেও আমাদের বেশ কিছু ক্যালকুলেশন করতে হবে, অনেক অঙ্ক করব আমরা। অনেকে ওই চ্যাপ্টারটা বাদই দেয়, ওই চ্যাপ্টারটা হচ্ছে করে না। তো আমরা হচ্ছে ওই চ্যাপ্টারের প্রয়োজনীয় অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা দেখব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, একটু পরেই আবার তোমাদের সাথে দেখা